প্রথমে যেটা বললাম যে আমরা প্রাথমিক যে জায়গাটা সেই জায়গাটা আজকে আমরা আলোচনা করব, যেটা না হলে প্রত্যয় হবে না। এবং অদ্ভুতভাবে আমি লক্ষ্য করেছি যে আমাদের যে বইগুলো আমরা পড়ি সেই বইগুলোতে কি হয়, প্রত্যয় আলোচনার শুরুতে বা প্রত্যয় আলোচনার জায়গাতে সেই গুরুত্বপূর্ণ বিষয়টাই আলোচনা করা হয় না। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখে নিতে হবে আমাদের। ওই জায়গাটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমার ব্যক্তিগত মনে হয় 80% প্রত্যয় কিন্তু আমাদের হয়ে যাবে বোঝা। আর কিছু জায়গা আমরা বুঝতে পারি না, সেই যে জায়গাগুলো বুঝতে পারি না সেই জায়গাগুলো মুখস্থ করলেই হয়। একটু ভালো করে দেখলে আমার মনে হয় এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রাথমিকভাবে কিভাবে প্রত্যয়টা নির্ণয় করতে হবে সেই জায়গাটা আমি আজকে আলোচনা করছি। এখন আমরা প্রথমে যে বিষয়টা দেখবো, এখন প্রত্যয়ে যে এই যে জায়গাটা, এখন আসলে এই যে প্রত্যয় ব্যাপারটা, এই প্রত্যয় ব্যাপারটার মধ্যে তো আর শুধু প্রত্যয় নেই, এই জায়গাতে কি আছে, প্রত্যয়ের জায়গাতে কিন্তু আরো বেশ কিছু বিষয় রয়ে গেছে। সেই বিষয়গুলোতে বেশ কিছু পরিভাষা আছে। সমস্ত পরিভাষাগুলো আজকে কিন্তু আলোচনা করব না, আমরা সেকেন্ড ক্লাসে সেই পরিভাষাগুলো আলোচনা করব। আজকে আমরা মূলত এই যে পরিভাষা ব্যুৎপত্তি, এখন আমাদের কাছে কি থাকে, আমাদের ব্যুৎপত্তি নির্ণয় করতে বলা হয়। এখন ব্যুৎপত্তি নির্ণয় যখন করি কোনো একটা শব্দ, সেই শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করতে গেলে আমরা একটা অংশ পাই, সেটাকে আমরা বলছি প্রকৃতি। আরেকটা অংশ পাই, সেটা হচ্ছে প্রত্যয়। এই দুটো অংশ পাওয়া যায়। এখন এই প্রকৃতি এবং প্রত্যয়, এই জন্য আমরা বলি প্রকৃতি প্রত্যয়। আসলে প্রকৃতি প্রত্যয় এই দুটোর সংমিশ্রণের ফলে যে বিষয়টা আমরা পাই, সেখানে আমরা একটা শব্দ পাই। অর্থাৎ শব্দটা তার উৎসটা কি, শব্দটার গঠনটা কিভাবে হচ্ছে, তার গঠন যে প্রণালীটা, তার গঠন কৌশলটা, সেইটা যখন আমরা দেখতে যাচ্ছি তখন আমরা জানি যে আমাদের শব্দ ভান্ডার নিজেকে সমৃদ্ধ করে বেশ কিছু কিছু ভাবে নতুন নতুন শব্দ তৈরি করে। এখন এই প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা যায়। এখন সেই শব্দটাকে যখন আমরা বিশ্লেষণ করে দিই, তার যে মূল যে উপাদানগুলো, সেই মূল উপাদানের মধ্যে আমরা প্রকৃতি পাই এবং প্রত্যয় পাই, এবং আরো বেশ কিছু অংশ পাই না তা নয়, কিন্তু সেইটা আলাদা বিষয়। এখন এই যে প্রকৃতি প্রত্যয় বিষয়টা আমরা পরে আলোচনা করব। আমরা মূলত আজকে যেটা আলোচনা করব সেটা এই প্রকৃতি বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যয় এখন সহজ হয়ে গেছে অনেকটা আমাদের কাছে, এবং আমাদের যখন ডেসক্রিপটিভ টাইপের হয়ে যাবে সেই তখন আমাদের আরো বেশি সহজ হয়ে যাবে, কারণ আমাদের কাছে অপশন থাকবে না। ফলে যদি আমরা একটা উদাহরণ নিই, দেখা যাক যে নিলাম বর্তমান। এখন এই বর্তমান যে শব্দটা, একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বৃত্ত যোগ মান এটা করে দিলে হয়, আমার সানচ করার দরকার হয় না। এখন অন্তত আমরা সেইভাবেই দেখছি। ফলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ে আমরা পরে আলোচনা করব। অপ্রত্যয় বলে একটা প্রত্যয় আছে, এখন আমরা বাংলাতে তাকে দেখি, কিন্তু এই প্রত্যয় শুধু নয়, এতে আমরা যখন তৎসম প্রত্যয়গুলো পড়ি, তৎসমকৃত প্রত্যয়, তখন সেখানে আমরা দেখি এই অপ্রত্যয় বলতে কিন্তু অনেকগুলো প্রত্যয়কে বোঝায়। ফলে সেই বিষয়টা আমরা আলোচনা করব পরে। আজকে আমরা আলোচনা করব প্রকৃতি বিষয়টা কি। এই প্রকৃতি বিষয়টা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রত্যয় কিন্তু কিছু না, প্রত্যয় অত্যন্ত সহজ। আমরা বলি প্রত্যয় নির্ণয় করতে পারেন, আসলে প্রত্যয় নির্ণয় ব্যাপারটা তো নয়, আসলে বিষয়টা হচ্ছে ব্যুৎপত্তি নির্ণয়। এখন এই প্রত্যয় কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। প্রত্যয়টা মুখস্থ করা যেতে পারে যে আমার কোথায় কোথায় হবে, কিন্তু এই প্রকৃতিটার উপরে নির্ভর করে প্রত্যয়টা কিন্তু ঠিক হবে যে কোন ধরনের প্রত্যয়টা আমার হবে। যেমন আমরা অপ্রত্যয়ের কথা বলছি, এখন এই অপ্রত্যয় বলতে কি হয়, এখানে দেখা যায় ঘই প্রত্যয় হতে পারে অপ্রত্যয়। এখানে আমরা জানি ড প্রত্যয় আছে, এখানে ট প্রত্যয় আছে, এখানে ক প্রত্যয় আছে, এখানে খচ আছে, এখানে খস আছে, এখানে খল আছে। তো এই ধরনের প্রচুর প্রত্যয় আছে যেগুলো কিন্তু হয়, এবং এইগুলো কখন কখন হবে, তার প্রত্যেকটা প্রত্যয় কখন কোন ধরনের প্রকৃতির সঙ্গে যুক্ত হবে তার নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে। এটা কিন্তু মুখস্থ করা যায়, এটা মুখস্থ করতে হবে। কিন্তু আমার প্রথম যে কাজ, প্রকৃতিটাকে খুঁজে বার করতে হবে। এই প্রকৃতিটা খুঁজে বার করাটাই হচ্ছে প্রত্যয়ের সব থেকে জটিল জায়গা, যে জায়গাটা বোঝার ক্ষেত্রে সমস্যা, যে জায়গাটা মুখস্থ করলে কিন্তু হওয়ার সম্ভাবনা কম। না বুঝে মুখস্থ করলে 2-5টা উদাহরণ মনে থাকবে, অবশ্যই মনে থাকবে,
মুখস্থ করলে সবকিছুই মনে থাকে, কিন্তু দুদিন পরে আবার ভুলে যাই। এখন এই যে প্রকৃতি, এই প্রকৃতিকে আমরা দুটো রূপে পাই, একটা হয় শব্দ প্রকৃতি, একটা হচ্ছে ধাতু প্রকৃতি। এই শব্দ প্রকৃতিকে আমরা আবার নাম প্রকৃতি বলতে পারি, নাম প্রকৃতি, এবং আরেকটা হচ্ছে ধাতু প্রকৃতি। এখন একটা শব্দ, সেই শব্দ আমরা তাকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করলে পরে অর্থাৎ আমরা তার ব্যুৎপত্তি নির্ণয় করব, ব্যুৎপত্তি নির্ণয় করলে পরে আমরা একটা প্রকৃতি অংশ পাবো, একটা প্রত্যয় অংশ পাবো। এই প্রকৃতি অংশে, প্রকৃতি যেটাকে আমরা বলছি, সেটা একটা শব্দ প্রকৃতি হয় আর একটা ধাতু প্রকৃতি হয়। এখন শব্দ আমরা সবাই জানি, শব্দ বা নাম প্রকৃতি বলছি, সে এককভাবে ভাষায় ব্যবহৃত হতে পারে, এককভাবে বাক্য গঠন করতে পারে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, তাহলে উদাহরণ নিলে পরে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এখন শব্দ প্রকৃতির উদাহরণ হচ্ছে দাসরথী। এখন দাসরথী এটা যদি আমার শব্দ প্রকৃতি হয়, তাহলে দাসরথী এটা একটা শব্দ, এর আমি ব্যুৎপত্তি নির্ণয় করছি। ব্যুৎপত্তি নির্ণয় করতে গেলে আমি কি পেলাম, আমি দশরথ পেলাম, তারপরে স্নি প্রত্যয় পেলাম। এখন স্নি না নিয়ে আমরা হ্রস্বই ই প্রত্যয় আমরা একে বলে থাকি, কারণ ঈদ হয়ে যায়, ঈদ হয়ে যাওয়া অংশ, ঈদ বলতে কি বোঝায় আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এখন এখানে দাসরথীকে যখন আমরা বিশ্লেষণ করছি, দুটো অংশ পাচ্ছি। এখন এই যে দশরথ, একে আমরা ভাষায় এককভাবে, স্বতন্ত্রভাবে, নিরপেক্ষভাবে একে আমরা ব্যবহার করতে পারবো। ফলে একে আমরা কি বলছি না, একে বলছি আমরা শব্দ বা নাম, এবং যেহেতু তার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে, ফলে সে প্রকৃতি। এই যে প্রকৃতি, এই প্রকৃতির সঙ্গে যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে তাকে আমরা শব্দ প্রত্যয় বলি। যেহেতু শব্দ প্রকৃতি, তার জন্য তাকে শব্দ প্রত্যয় বলি। প্রত্যয়ের শ্রেণী বিভাগ আমরা পরে আলোচনা করব। আমরা মূল ধাপে, মূল জায়গাতে আছি, যেটা না হলে কিন্তু প্রত্যয় হবে না। প্রত্যয় শেখার প্রথম সোপান, প্রথম সিঁড়িটাই হচ্ছে আজকে আমরা যে অংশটা আলোচনা করছি। এরপরে আমরা যদি আরেকটা উদাহরণ নিই, এখন কর্তব্য। এখন কর্তব্য এটা একটা শব্দ, এর মতোই, এর ব্যুৎপত্তি করলে তখন আমরা পাচ্ছি ক্রি এবং তব্য। এখন এই যে ক্রি অংশ, এই ক্রি অংশকে আমরা বলছি ধাতু, কারণ এর নিজস্ব সেইভাবে কোনো অর্থ নেই। ভাষাতে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, স্বতন্ত্রভাবে, মৌলিকভাবে একে যদি আমরা ব্যবহার করি, এ কিন্তু ব্যবহৃত হতে পারবে না। একে ব্যবহার করতে গেলে কি করতে হবে না, একে আমার এই প্রত্যয় অংশ নিয়ে ব্যবহার করতে হবে, তখন সেটাকে আমরা বলছি ধাতু প্রকৃতি। এখন এইগুলোকে মিলে আমরা একটা অংশ পাই, তাকে আমরা বলি প্রাতিপদিক। প্রাতিপদিক। এখন এই প্রাতিপদিক বলতে আমরা কি বুঝি না, প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন সার্থক শব্দ। মানে এই বাক্যে যখন আমরা ব্যবহার করি কোনো একটা শব্দকে, তখন সেটা বিভক্তি যুক্ত হয়। এখন বিভক্তি বাদ দিয়ে দিলে পরে তখন সেটা প্রাতিপদিক হয়ে যায়। অর্থাৎ আমার এখানে দাসরথী হচ্ছে একটা প্রাতিপদিক, এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি। আবার দশরথও হচ্ছে একটা প্রাতিপদিক, এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত না হলেও দশরথ অযোধ্যার রাজা ছিলেন, তারও দশরথকে আমি ব্যবহার করলাম। এখন সেইখান থেকে দশরথকে আমি যদি তুলে নিই, তাহলে দশরথ কিন্তু কি হয়ে গেল, প্রাতিপদিক হয়ে গেল। আবার দাসরথী যখন আমরা বলবো, তখন দাসরথী বললেও সে কিন্তু বাক্যে এককভাবে, স্বাধীনভাবে ব্যবহার হতে পারবে, তখন সেটা কি হয়ে গেল না, তখন সেটা হয়ে গেল প্রাতিপদিক। একই রকম ভাবে কর্তব্য যখন বলবো, কর্তব্যও হচ্ছে কি না, একটা প্রাতিপদিক, বিভক্তিহীন সার্থক শব্দ। ফলে এই প্রাতিপদিকের আমরা কি করি, প্রাতিপদিকের আমরা আসলে ব্যুৎপত্তি নির্ণয় করি। ব্যুৎপত্তি তার নির্ণয় করলে পরে সেখানে আমরা প্রকৃতি পাই। এটা সবসময় ধাতু হবে যখন, তখন তাকে আমরা বলবো ধাতু প্রকৃতি। আবার যখন ধাতু হবে না, তখন আমরা একে বলবো শব্দ প্রকৃতি। এখন এই যে এত 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 ভূমিকা, এই এত ভূমিকার মূল প্রধান কারণটাই হচ্ছে যে আমরা যখন প্রত্যয় নির্ণয় করতে যাব, আমাদের এই জায়গাটাতে কি আছে এটা আমরা ভুলে যাব। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই প্রথমের অংশটাকে নির্ণয় করা। প্রত্যয়ের যাবতীয় জটিলতা, সেই জটিলতা কিন্তু এই অংশে আছে। এইটা বুঝতে পারলে পরে পরের অংশটা মুখস্থ করে হয়। সেই জিনিসটাকে আমরা আগে আলোচনা করব। এই জিনিসটাকে আলোচনা করতে গেলে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের এই বিষয়টা জানতে হবে। এটা কি না, এটা হচ্ছে স্বরের পরিবর্তন। আমরা
যদি দেখি তাহলে পরে দেখা যাবে যে আমাদের যে ভাষা, সেই ভাষাতে কতগুলো মূল স্বর আছে। এই মূল স্বরগুলো কি না, এই মূল স্বরগুলো হচ্ছে অ, আ, হ্রস্বই, হ্রস্বউ এবং রি। এবং যেহেতু আমরা সংস্কৃত ব্যাকরণের অনুসারে আমরা ব্যাকরণটা আলোচনা করি, ফলে এখানে আরেকটা ছিল, সেটা হচ্ছে লি। এখন লি আধুনিক বাংলায় এর ব্যবহার নেই, ফলে আমি এই জায়গাতে লিটা বাদ দিয়েছি। আমি বাদ দিইনি, ব্যাকরণবিদরা বাদ দিয়েছেন, আমার সে স্পর্ধা নেই। আমরা এই জায়গাতে আলোচনাতে তাকে নিয়ে আসছি না, তার কারণ আমরা উদাহরণ দেখাতে পারবো না, সেই জন্য এই জায়গাতে আজকের আলোচনাতে তাকে বাদ দিয়ে আলোচনা করছি। এইবার এই যে মূল স্বরগুলো, এই মূল স্বরগুলোর কি হয়, এই মূল স্বরগুলোর এইগুলো হচ্ছে দীর্ঘ উচ্চারণ, দীর্ঘ ই, দীর্ঘ উ। সংস্কৃতে এটা একটা দীর্ঘ রি ছিল, দীর্ঘ রি এর ব্যবহার যেহেতু বাংলাতে নেই, ফলে আমরা তাকে আলোচনার বাইরে রাখছি। এখন এইবার কি হয়, দেখা যায় যে এইখানে আমাদের যে মূল স্বরগুলো আছে, এই মূল স্বরগুলো এরা কি করে, এরা পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়ে এরা যৌগিক রূপ গঠন করে। আসলে আমরা যৌগিক স্বর বলতে বা সন্ধ্যক্ষর বলতে যা বুঝি, সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু সেইগুলোকে শুধু বলেননি, তার সঙ্গে এখানে যে রূপগুলো আছে, আমরা এইদিকে যে রূপগুলো দেখতে পাচ্ছি, এই অংশে বা এই অংশে বা এই অংশে, এই যে অংশগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই অংশগুলোকে তিনি যৌগিক স্বর বলেছেন। এগুলো আলাদা, এটা এখানে যৌগিক স্বর নয়, আসলে এইগুলোকে তিনি যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর বলতে চেয়েছেন। এখন এখন আমরা দেখবো যে এটা আসলে হয় কিভাবে। দেখা যায় যে এই অ স্বরধ্বনিটি বা মূল স্বরটি এটা আ হয়ে যায়। আমরা একটু পরে উদাহরণ দিলেই পরে বুঝতে পারবো, একটা উদাহরণ একটু দিয়েই দিই এখানে এই প্রসঙ্গে। দেখা যায় যে পাক, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যয় শেখার জন্য। এখন পাক, এখন এর যদি আমরা প্রত্যয় নির্ণয় করি, তাহলে মূল শব্দে যেটা থাকবে সেটা কিন্তু আমরা এই অংশে পাবো, এই তিনটে অংশে পাবো, মূল শব্দে থাকবে। মূল শব্দে যেটা থাকবে তাকে বাদ দিয়ে আমরা সব সময় কিন্তু কি করবো, আমরা বাম দিকে যাব। বাম দিকে যাব মানে আমাদের সব সময় প্রত্যয় নির্ণয় করার সময় আমাদের টার্গেটটা হবে কিন্তু আমাদের সব সময় বাম দিকে, এই দিকে আমরা যাব। এখন পাক আছে আমার, তাহলে একটা এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখা যায় যে এই সম্প্রসারণের এই তিনটে বর্ণ এবং তার সঙ্গে বর্গীয় জ এবং ক, এই দুটো বর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ম্যাক্সিমাম জায়গাতে পরিবর্তন হয় না, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি ক থাকে, কোনো শব্দে যদি ক থাকে, ক এর জায়গাতে সেটা চ হয়ে যায়। যদি এটা বর্গীয় জ নয়, এটা গ হবে। যদি গ থাকে তাহলে সেটা বর্গীয় জ হয়ে যায়। এইটা হচ্ছে এই দুটো ব্যঞ্জন ধ্বনি, আর এখানে দুটো ব্যঞ্জন ধ্বনি, এই তিনটে ব্যঞ্জন ধ্বনি, এই তিনটে ব্যঞ্জন ধ্বনির চেঞ্জ হয়, বাকি কিন্তু কোনো ব্যঞ্জন ধ্বনির চেঞ্জ হয় না। আবার এইখানের যে ব্যঞ্জন ধ্বনির চেঞ্জগুলো, এগুলো কিন্তু খুব কম চেঞ্জ হয়, খুব একটা বেশি হয় না। এই পাঁচটা ব্যঞ্জন ধ্বনিকে যদি মনে রাখা যায়, তাহলে পরে কিন্তু কোনো একটা শব্দ তার প্রকৃতি নির্ণয়টা আমাদের কাছে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আমি আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলেছি, 80% ক্ষেত্রে প্রত্যয় আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, এই বিষয়টাকে আয়ত্ত করলে হবে। 20% আমি নিজে বুঝি না, ফলে সেই ব্যাপারটা আমি বলতে পারছি না। 20% জায়গাতে একটু মুখস্থ করতে হয়। তো যাই হোক, আমরা যদি পাক এর যদি আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে দেয়, তাহলে প্রথম আমাদের কি হবে, ব্যঞ্জন বর্ণ যা থাকবে আমরা তাই লিখব। ফলে আমার প্রথম ব্যঞ্জন বর্ণ প আছে, আমি লিখলাম। আমার তারপরে কি আছে, আমার তারপরে আ আছে। তো এখন আমার আ কোথায় আছে, আমার আ এইখানে আছে বা এইখানে আছে। আমি যদি গুণ বৃদ্ধি কিছু বুঝতে না পারি যে কার হলো, তো তাহলে পরে তখন ধরে নিতে হবে যে আমার এইখানে আ আছে, মানে প্রথমে আমার এই আ আছে, তাহলে মূল স্বর কি না, মূল স্বর অ, তাহলে আমি একে অ রেখে দেবো। তার মানে পয়ে হসন্ত ছিল, আকারকে বাদ দিয়ে, আকার মূল স্বরে চলে গেলে পরে আ হলো, এখন সেই আ দিয়ে দিলে হসন্ত চলে গেল। ক যদি থাকে, তাহলে ক থাকলে বলেছি চ হয়, তাহলে চ দিলাম। তাহলে এই যে পচ হলো, এই পচটি হচ্ছে পাকের ধাতু। এবার খেয়াল করে দেখুন সকলে, যে আমার যে মূল শব্দটা ছিল, সেই মূল শব্দে কিন্তু আর কিছু নেই, মূল যে শব্দ শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই যুক্ত হওয়ার মতো।
তাহলে আমার শেষ হয়ে গেছে, মানে যুক্ত, এবার বাকিটা প্রত্যয় হবে। তাহলে যখন কিছু নেই তাহলে আমি তো তাকে ফাঁকা রাখতে পারি না, তার জন্য তাহলে আমাকে এখানে অপ্রত্যয় দিতে হবে। এইটা যখন আমি দিয়ে দিলাম তখন এইখানে আমার কি হয়ে গেল না, এই অংশটা আমার প্রকৃতি প্রত্যয় নির্ণয় হয়ে গেল। এই পচ হচ্ছে প্রকৃতি, হচ্ছে প্রত্যয়। এই সিস্টেমেটিক যদি আমরা যাই তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, আমরা পরে বিষয়টা আলোচনা করছি, আমরা আগে এই জায়গাটা বুঝে নিই। এখন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আসলে এই যে গুণ যে জায়গাটা, এই গুণ জায়গাটা হচ্ছে মূল যে স্বর থাকে, এই মূল স্বরের সঙ্গে যোগ করতে হয়। এখন খেয়াল করে দেখুন, এখন আমার যদি মূল স্বর এখানে হয়, তাহলে এই আয়ের সঙ্গে যদি আমি কি করি, তার আগে করতে হবে, পরে নয়। তাহলে আয়ের সঙ্গে তার আগে, তার পূর্বে যদি আমি যোগ করি তাহলে কি হয়, তাহলে কি হবে, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। এখন সেই আকার এখানে চলে এলো। মূল স্বরের আগে যোগ করলে গুণের রূপ পাওয়া যায়। এইবার খেয়াল করে দেখুন, তাহলে আমি পেলাম, এখানে যদি আমি যোগ করি তাহলে এর পরে হ্রস্বই, হ্রস্বই আমার যে তার সরল রূপ, হচ্ছে তার দীর্ঘ রূপ। এখন এর পরে হ্রস্বই দিলে সন্ধির নিয়ম অনুযায়ী অকার আকারের পরে হ্রস্বই দীর্ঘ ইকার থাকলে একার হয়, ফলে আমার এখানে একার হয়ে গেল। তাহলে পরে তখন আমার কি হয়ে গেল, তখন আমার সেখানে এখানে একার হয়ে গেল। এই একার কি হয়, এই একারের তার প্রয়োগ বৈচিত্র্য হচ্ছে কি, এই একার অনেক সময় কি হয়, হয়, এটা আমরা জানি। আমরা একটু পরে এই জায়গাতে উদাহরণে আসছি, যখন আমরা নির্ণয় করব তখন আগে বিষয়টাকে বলে নিই। একই রকম ভাবে এখানে যদি আমরা দিই তাহলে অযোগ হ্রস্ব, এখন এর পরে হ্রস্ব থাকলে সন্ধির নিয়ম অনুযায়ী হয়, এখানে আমাদের আছে। একেবারে সায়েন্টিফিক নিয়মে হয়, এলোমেলো বিশৃঙ্খল কোনো কিছু নয়, পুরোটাই সিস্টেমেটিক হয়। তাহলে অকার কিংবা আকারের পর হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকলে পরে কি হয়, উভয় মিলে ওকার হয়। তো সেটাই হয়। ফলে কি হলো, ফলে আমার এই যে এই কি হয়ে যায়, অব হয়ে যায়। কোথাও 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 হিসেবে ব্যবহার হয়, কোথাও অব হিসেবে ব্যবহার হয়। তারপরে কি হলো না, তারপরে আমরা চলে এলাম কোথায় না, তারপরে চলে এলাম আমরা নিচে, এখানে এর পরে রি যোগ হবে। এখন রি, এই যে ব্যঞ্জনটি বা স্বরটি, এটা ব্যঞ্জন নয় আসলে, আমরা উচ্চারণ করি ব্যঞ্জনের মতো। তো এটা যে রি, এই রি এটা একটা অর্ধস্বর, হ্রস্বস্বর, সরি। তো এখন এই রি কে আমরা উচ্চারণ করি কিভাবে, যখন আমরা ঋণ লিখি, বাংলাতে আমরা রি উচ্চারণ করতে পারি না। ঋণ বানান আমি রয়ে দীর্ঘই মূর্ধন্য বা রয়ে হস্যই মূর্ধন্য, আমরা এইভাবে উচ্চারণ করি। তার মানে আমরা রি কে কিন্তু রয়ের মতোই উচ্চারণ করি। ফলে এর সঙ্গে দিলাম, এর সঙ্গে দিলে কি হয়, সন্ধি সেইভাবে হয় না, পাশাপাশি বসে যায়, ফলে এখানে হয়ে গেল। এইটা গেল কি না, এইটা গেল এর গুণের রূপ। এইবার কি হয়, যখন বৃদ্ধি হয়, অর্থাৎ বৃদ্ধি আমাদের পরের ধাপে আছে, তখন সেখানে কি হয়, গুণের যে রূপটা থাকে সেই গুণের রূপটার আগে অযোগ হবে। অর্থাৎ গুণের রূপ আমার এখানে কি আছে, গুণের রূপ আমার এখানে আছে, এখানে আমার গুণের রূপ কিছু নেই। ফলে এখানে যখন আমার থাকবে তার আগে আর একটা অযোগ হবে। এখন এই কিন্তু নয়, এই এর আগে কি আছে না, এর আগে একটা আবার আছে, তারপরে হ্রস্বই আছে, এরকম রূপটা আছে। তারপরে এখানেও কি আছে, এখানে যোগ যোগ আছে, এখানে যোগ যোগ আছে। তাহলে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়, আর তার সঙ্গে রিয়ের তাহলে কি হলো, আর হয়ে গেল, সেই আর বৃদ্ধিতে চলে গেল। আমি সব জায়গাগুলো এত ডিটেলসে ভেঙে দেখাতে চাইছি না, কারণ আমাদের সময় কম। ফলে এইভাবে হয়। এখন তারপরে কি হয়, এখানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হলো, এখানেও আমার অকার ছিল, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কারো মেসেজও দেখতে পাচ্ছি না, শোনা যাচ্ছে কি যাচ্ছে না। এখানে আমার ছিল, দুটো ছিল। এখন এই দুটো এর ক্ষেত্রে আমার প্রথমে কি হয়ে গেল, প্রথমে আমার হলো, তারপরে আছে, তাহলে আও, উচ্চারণটা কেমন হলো, আও। এখন এই টাই কি হলো, পরবর্তী ক্ষেত্রে এটা কি হয়ে গেল, যৌগিক স্বরের মতো হয়ে গেল। একই রকম ভাবে এইখানে যখন আমরা দেখবো, এখানে দুটোতে মিলে হয়ে গেল, তাহলে তারপরে হ্রস্বই
আই আই, এই আই থেকে পরবর্তীকালে কি হয়ে গেল, ওই হয়ে গেল, এবং তারপরে সেটা কোথাও আয় উচ্চারণ হচ্ছে, কোথাও আব উচ্চারণ হচ্ছে। এই গুণ বৃদ্ধি সম্প্রসারণের ক্ষেত্রে আমরা বলি যে সম্প্রসারণটা কিন্তু তখন এই দিক থেকে এই দিকে যায়। আমরা কি করলাম, আমরা গুণ বৃদ্ধির ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে এলাম, কিন্তু এখানে যখন আমরা আসছি তখন আমাদের কিন্তু ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। ফলে অন্তস্থ জ যদি থাকে তখন কোথাও কোথাও হ্রস্বই হয়, ব যদি থাকে তাহলে কোথাও কোথাও হ্রস্বও হয়, র থাকলে পরে রি হয়ে যায়। আমরা এই উদাহরণগুলো একটু আগে দিয়ে নিই, তারপরে আমরা ওই গুণ বৃদ্ধিতে কিভাবে আমরা যাব সেটা আমরা দেখাচ্ছি। এখন এই জায়গাতে যখন আমরা আলোচনা করব অন্তস্থ জ, এখন অন্তস্থ জ যখন থাকে তখন দেখা যায় একটা শব্দ হচ্ছে ইষ্টি বা ইষ্ট। এখন এর আমাকে প্রত্যয় নির্ণয় করতে হবে। প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি আমার মূল স্বর থাকে, এই মূল স্বর কিন্তু চেঞ্জ হয় না। আমরা কিন্তু প্রকৃতি প্রত্যয় মূল স্বরেই যাই, কিন্তু যদি এই হ্রস্ব এবং রি থাকে তাহলে কখনো কখনো আমাদের মূল স্বরের যেতে হয়। এখন তাহলে আমার এই হ্রস্বই আছে, যখন আমি এইটাতে যাব তখন সেখানে এই হ্রস্বইর জন্য জ হয়ে যায়, ফলে এখানে জ হয় সম্প্রসারণের রূপের ক্ষেত্রে। এবং তারপরে কি হয়, তারপরে তার যে ধাতুটা, সেই ধাতুটা গঠিত হয়। একই রকম ভাবে যখন আমরা ব থাকে, যেমন আমরা একটা উদাহরণ যদি নিই, উক্তি। এখন উক্তির যখন আমরা প্রত্যয় নির্ণয় দেখি তখন কি থাকে, তখন থাকে বচ যোগ তি প্রত্যয় বা তি প্রত্যয়। এখন এই যে বচ কোথা থেকে চলে এলো, আসলে এই যে ব কোথায় ছিল, ধাতুতে ছিল। এখন এই ধাতুটার সম্প্রসারিত রূপ হয়ে এইখানে যে হ্রস্ব আছে, এই হ্রস্ব হয়ে গেল এখানে। ফলে আমরা এখানে মূল শব্দে হ্রস্বও যখন পাবো তখন আমরা তার সম্প্রসারণের রূপ বটাকে ধাতুতে নিয়ে আসবো। এবার খেয়াল করে দেখুন, এখানে তারপরে কি ছিল, ক ছিল, তাহলে কয়ের জায়গায় চয় হসন্ত এলো। আমি প্রথমেই বলেছিলাম ব্যঞ্জন বর্ণের চেঞ্জের ক্ষেত্রে ক থাকলে চ হয়, গ থাকলে তার পরিবর্তে বর্গীয় জ হয়। তাহলে পরে এখানে আমার ক ছিল, তার জন্য চ দিলাম। আর এই যে তি, এখন তিটার জন্য কি হলো না, তিটা হয়ে গেল প্রত্যয়। কত ধরনের প্রত্যয় হয়, কি কি প্রত্যয় হয় সেটা কিন্তু মনে রাখতে হবে, সেইটা যেন মনে থাকে যে হ্যাঁ এইটা আমার প্রত্যয় হতে পারে, এই ধরনের একটা প্রত্যয় আছে। না হলে পরে এই ধাতুতে কোথায় এসে থামতে হবে সেটা আমরা বুঝতে পারবো না। যেমন আমার উক্তিতে আমি উ এর জন্য ব দিলাম, কয়ের জন্য চ দিলাম, তাহলে তি এর জন্য কি দেব? ফলে আমার উ এর জন্য আমি দিয়েছি ব, কয়ের জন্য আমি দিয়েছি চ, তাহলে আমার কি হয়েছে, উক হয়েছে। তাহলে তি অংশটা আমার বাকি আছে। এখন এই তি এর জন্য কি দেব না, তি এর জন্য তো একটা প্রত্যয় আছে, তাহলে সেইটাই আমার প্রত্যয় হবে। তাহলে আমার এই বচেই হচ্ছে আমার ধাতু নির্ণয়ের শেষ জায়গা, সেখানে আমাকে কিন্তু থেমে যেতে হবে। এই থামতে হবে কোথায়, এই বোধটা ভীষণ দরকার। আর এই বোধটা আমার তখন আসবে যখন আমি দেখব যে আমার ভাষাতে কত ধরনের কি কি প্রত্যয় ব্যবহার হয়। এইটা যদি আমি জানি তাহলে আমি কিন্তু থেমে যেতে পারবো। একই রকম ভাবে যখন আমরা রয়ে আসবো তখন দেখা যাবে যে একটা আমার শব্দ হচ্ছে গৃহীত। এখন ব্যঞ্জন বর্ণের কোনো চেঞ্জ হয় না, তাহলে গ লিখলাম। এখানে রি আছে, তাহলে রি তো আমার মূল স্বরে আছে, ফলে মূল স্বরে থাকলে তখন কি হয়, রি কখনো কখনো র হয়ে যায়। তাহলে গয়ের সঙ্গে যদি আমি র যোগ করি তাহলে কি হবে, তাহলে গয়ে রফলা হবে, হয়ে গেল। এইবার আমার কি আছে না, তারপরে আমার হ আছে, হয়ের কোনো চেঞ্জ হবে না, তাহলে আমার হ দিয়ে দিলাম। এইবার আমার কি আছে না, তারপরে আমার ইতো আছে, তো ইতের জন্য প্রত্যয় আছে, তাহলে তখন সেখানে প্রত্যয় হবে। তাহলে গ্রহ এই যে জায়গাটা, এইটা আমার ধাতু হয়ে গেল, তার সঙ্গে আমার প্রত্যয় যোগ হবে, অর্থাৎ এই জায়গাতে আমি তখন কিন্তু থেমে যাব। প্রত্যয় অংশটাকে বাদ দিয়ে যে অংশটা পেলাম সেই অংশটা তখন আমার কি হয়ে গেল না, সেই অংশটা আমার তখন ধাতু হয়ে যাবে বা শব্দ প্রকৃতি হয়ে যাবে। আমরা একবার গুণ বৃদ্ধির বিষয়টাকে একবার দেখে নিই, তাহলে পরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন গুণ বৃদ্ধির বিষয়টাকে যদি আমরা দেখি তাহলে আমরা একটু এই জায়গাতে আমরা এই অংশে আমরা বিষয়টাকে আলোচনা করে দিলে ক্লিয়ার হবে। আমরা একেবারে, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যে বামনদেব চক্রবর্তী অনেকে ফলো করেন, ফলে বামনদেব চক্রবর্তীর বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলোকে একটু বিশ্লেষণ করে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব।
আমি কি বললাম যে বামনদীপ চক্রবর্তীর যে বই আমরা যেহেতু বেশিরভাগ জন ফলো করি, ফলে আমরা সেইখানে দেখব যে কিভাবে আমরা এই গুণ বৃদ্ধির এই বিষয়টাকে মাথায় রেখে ব্যুৎপত্তি নির্ণয় করার ক্ষেত্রে প্রকৃতিটাকে আলাদা করব, প্রাতিপদিক থেকে প্রকৃতিটাকে আলাদা করব। প্রত্যয় পরের কথা, প্রত্যয় অনেক জায়গায় প্রত্যয় মুখস্থ করলে হয়, প্রকৃতি মুখস্থ করলে হয় না। যারা বলেন যে মুখস্থ করে নিলেই পরেই প্রত্যয় হয়ে যায়, তারা খুব একটা ভুল বলেন না। তো এখন আমরা সেই জায়গায় থাকি, তাহলে আমরা প্রথমে এই অংশে আসি, আমরা অয়ের গুণে আসি। এখন অয়ের গুণে যদি আমরা আসি তাহলে পরে কি দেখা যাবে? এখন দেখা যাবে যে এই জায়গাতে আমাদের উদাহরণ আমরা একটু আগেই কি বললাম, একটু আগে আমরা পাকের উদাহরণ বলেছি, সেখান থেকে আমরা কি দেখলাম, যেমন একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে বস। বাস হচ্ছে একটা শব্দ। এখন এর আমরা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করব। তো আমি প্রথমে কি বলেছি? প্রথমে বলেছি ব্যঞ্জন বর্ণ চেঞ্জ হবে না। তাহলে ব্যঞ্জন বর্ণ আমার আছে ব, লিখে ফেললাম। তারপরে আমার আকার আছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে সঙ্গে সঙ্গে খেলবে কি, যে আমার আকারটা আসলে আছে কোথায়? আকারটা আমার আছে বৃদ্ধিতে, সরি এখানে বৃদ্ধি বানানটা ভুল আছে। ফলে আমার কি আছে না, আমার এখানে আকার এখানে আছে, তাহলে তার মূল স্বর কি না, মূল স্বর হচ্ছে এ অ। তাহলে আমার এখানে হসন্ত না হয়ে ব হয়ে গেল, ওই আসলে এই আকার বাদ চলে যে অ হয়ে গেল। তারপরে আমার ব্যঞ্জন বর্ণ কি আছে? ব্যঞ্জন বর্ণ আছে আমার দন্তস্ব, ঠিক আছে। এখন ব্যঞ্জন বর্ণ দন্তস্ব জায়গায় দন্তস্ব হয়ে যাবে স্বাভাবিকভাবে। এইবার খেয়াল করে দেখুন যে আমার যে শব্দটা ছিল সেই শব্দটা শেষ, আর কিছু নেই, আমার আর কিছু নেই, কিচ্ছু লেখার নেই। ফলে আমার কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ যখন হয়ে যাবে তখন আমার কি হবে না, তখন এটা আমার যেহেতু শেষে আমার যে অংশটা বার হয়েছে তার শেষে ব্যঞ্জন বর্ণ আছে, এবং এই ব্যঞ্জন বর্ণ যদি অকারান্ত হয় তাহলে সেখানে হসন্ত হয়ে যায়। তাহলে এখানে হসন্ত হয়ে গেল যুক্ত। এইবার কি করতে হবে, যেহেতু আমার এখানে আর বাড়তি কোনো অংশ নেই, এখানে আমাকে প্রত্যয় দিতে হবে। তো যখন আমার কোনো প্রত্যয়ের কোনো অংশ এই অংশে অবশিষ্ট থাকবে না, তখন সেখানে আমার অপ্রত্যয় হয়। অপ্রত্যয়ের আমি বলেছি বহু ধরন হয়, আমরা পরে আলোচনা করব। অপ্রত্যয় যখন আলোচনা করব তখন আলোচনা করব যে অপ্রত্যয়ের কোন ভাগটা এখানে হবে। তাহলে এখানে আমার কি হয়ে গেল, এখানে আমার দেখা গেল আমার অ হয়ে গেল প্রত্যয়টা। কিন্তু আমরা বলেছি আজ এই অংশ আলোচনা করব না, আমরা এই অংশটা আলোচনা করব। এইবার আমরা চলে আসি, এইখানে চলে আসি আকারের ক্ষেত্রে একই রকম হয়ে যায়, সমস্যা নেই। আমরা এই জায়গাতে আসি। এখন এই জায়গাতে এলে পরে আমরা একটা উদাহরণ নিই। এখন এই উদাহরণ হচ্ছে, দেখা যাক আমরা বললাম দেশ। এখন দেশ শব্দের আমাকে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে হবে। আমরা ফার্স্ট কিন্তু কি করব না, আমরা ফার্স্ট প্রকৃতি নির্ণয় করব। তাহলে আমার ব্যঞ্জন বর্ণ আছে দ, ব্যঞ্জন বর্ণ দ লিখলাম। এখন তার সঙ্গে আমার কি আছে না, তার সঙ্গে আমার স্বরবর্ণ এ আছে। এখন আমার সঙ্গে সঙ্গে স্বরবর্ণ কোথায় আছে? এ এখানে আছে। এখন স্বরবর্ণ এ যদি থাকে তাহলে আমরা মূল স্বরের দিকে যাব। এখন মূল স্বরের দিকে আমার কি আছে? মূল স্বরের দিকে আমার হ্রস্বই আছে বা দীর্ঘই আছে। কোথাও হ্রস্বই হয়, কোথাও দীর্ঘই হয়। এইটা বোঝার জন্য সহজ কোনো সূত্র কিন্তু নেই। এটা আমাদের পড়ে পড়ে আমাদের নিজস্ব বানানগত যে ধারণা, সেই বানানগত ধারণা থেকে কিন্তু করতে হবে। এটা কিন্তু কোনো শর্টকাট টিপস আমি দিতে পারবো না। আমি কোনো বিষয়েই শর্টকাট টিপস দিতে পছন্দ করি না, আর আমি শর্টকাট টিপস জানিও না। তো এখন ফলে কি হচ্ছে, ফলে আমার মূল স্বর যাব আমি। এখন মূল স্বরে যদি যাই তাহলে আমার একারের জায়গায় আমি হ্রস্বইকারটাই প্রথমে দিই, তাহলে হ্রস্বইকার দিলাম। পরের ব্যঞ্জন বর্ণ আমার কি আছে? পরের ব্যঞ্জন বর্ণ আমার তালেব বসো আছে, তাহলে আমি তালেব বসো দিলাম। এবার খেয়াল করে দেখুন যে এই জায়গাতে আমার কিন্তু আর কোনো অংশ অবশিষ্ট রইল না। কোনো কিছু অংশ অবশিষ্ট রইল মানে আমাকে লিখতে হবে না। কিন্তু একটু আগে কি বললাম, যে আমার যদি শব্দটার আমি ব্যুৎপত্তি নির্ণয় করতে করতে প্রকৃতিতে এসে যদি শেষ হয়ে যায়, এবং শেষ বর্ণটা যদি আমার ব্যঞ্জন বর্ণ হয় এবং অকারান্ত ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে সেখানে আমি একটা হসন্ত দেব, তাহলে দিশ হয়ে গেল। এখন এইবার দিশের পরে আমার কি হবে? দিশের পরে আমার একটা প্রত্যয় যোগ হবে। তো কিছু নেই যখন যখন এখানে শেষ, তখন সেই জায়গাতে আমি কি করব? আমার প্রত্যয় হবে অপ্রত্যয়। ক্লাস 9-এর স্টুডেন্ট, মাধ্যমিকের স্টুডেন্ট যদি এইভাবে প্রত্যয় নির্ণয় করে তাহলে তার কোনো ভুল নেই। আমরা যদি করি আমাদেরও ভুল নেই, কিন্তু আমরা অপশনে কিন্তু অ না পেয়ে আমরা সেখানে দেখা যাবে ক, ট, ড, খস, খল, খচ এইগুলো পাবো। ফলে আমাদের জানতে হবে যে এই অটা আসলে কোন পর্যায়ে পড়ে।
কিন্তু আমরা আজকে আলোচনা করছি প্রকৃতি। আমরা যদি আবার একটা উদাহরণ নিই, একটা উদাহরণ নিলাম, দেখা গেল যে লেখক। এখন এই লেখক যদি আমরা নিই তাহলে এখানে পরে কি হবে, এখানে পরে দেখা যাবে যে আমার ব্যঞ্জন বর্ণ আছে ল, একার আছে, তাহলে আমার একার এখানে ছিল, একারের জন্য আমি মূলে চলে যাব, তাহলে কি হবে লি হলো। এইবার তারপর কি আছে, তার পরের ব্যঞ্জন বর্ণ খ, কোনো চেঞ্জ হবে না, খ দিলাম। এইবারে আমার কাজ কি হচ্ছে, তাহলে আমার ক আছে। এখন আমি এখানে ক কে লিখবো কি লিখবো না, এইটা হচ্ছে কি না, এইটা হচ্ছে আমাদের বোধের জায়গা। আমি যেটা বলছিলাম যে কোথায় থামতে হবে এটা আমাকে জানতে হবে। এইটা আমি জানবো কি করে না, এইটা আমি জানবো আমার কত ধরনের প্রত্যয় ভাষায় ব্যবহার হয়। এখন আমরা জানি নক প্রত্যয়, যক প্রত্যয়, যেগুলো আসলে অক প্রত্যয় হিসেবে আমরা দেখি একটি প্রত্যয় আছে। তাহলে যদি আমি জানি যে আমার একটা অক প্রত্যয় আছে, তাহলে পরে এই কটা আমি তখন কিন্তু আর লিখবো না, কারণ আমি জানবো যে আসলে ওই কটা প্রত্যয় হবে। ঠিক আছে, তাহলে ওই কটা যদি প্রত্যয় হয় তাহলে ওই কয়ের প্রত্যয়ের জন্য তখন সেখানে আমি কি করব, তখন সেইখানে আমি ওকে অক লিখে দিলাম। এই নক হবে না, যক হবে পরের বিষয়। তার মানে আমার মূল যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে আমার এই প্রকৃতি, লিক প্রকৃতি আমার বার হয়ে গেল। এটা কোথা থেকে এলো, কোথা থেকে এলো না, আমার গুণ থেকে আসছে। পরের আমরা একবার এতে চলে যাই, আমরা পরের ধাপটাতে চলে যাই, হ্রস্ব বা দীর্ঘর ক্ষেত্রে চলে যাই। এখন হ্রস্ব বা দীর্ঘর ক্ষেত্রে কি হয়, যেমন একটা যদি আমরা প্রত্যয় নিই তাহলে পরে দেখা যাবে যে নিলাম হয়তো ভবন বা পবন। তো এখন ভবন যদি নিই তাহলে পরে ভবন হচ্ছে একটা শব্দ। এখন এইখানে আমার কাজ আছে। এখন আমি সরি, ভবনটা একটু পরে যাচ্ছি, একটা অংশ বাদ রয়ে গেল। আমাদের এই যে অয়টা, এই অয় অংশটা বাদ রয়ে গেল। এখন একটা শব্দ হচ্ছে নয়ন, নয়ন। এখন নয়নের প্রত্যয় নির্ণয় করবো। এখন খেয়াল করে দেখুন, ন আছে আমার প্রথমে ব্যঞ্জন বর্ণ, আমি ন লিখলাম। এখন নয়ের পরে তারপরে ন বা ব্যঞ্জন বর্ণ ন মানে তার মানে হসন্ত আছে। এখন নয়ন, নয়ন, এই বানানটাকে উচ্চারণটাকে ঠিক ঠিক করে করতে হবে। যদি অয় উচ্চারণটা খেয়াল করুন, ন বাদ দিলে অয় অন, তাহলে অয় এখানে একটা আছে। নয় হসন্তকে বাদ দিলে পরে একটা অয় আছে। এখন অয় আমার এইখানে আছে, এই অয়ের জন্য আমি মূল স্বরে যাব। মূল স্বরে গেলে কি হবে, তখন আমার এই যে নয় হসন্ত তার সঙ্গে আমার মূল স্বরের হয় হর্ষই বা দীর্ঘই যুক্ত হবে। তো এখানে বানানগত আমাদের যে ধারণা সেই অনুযায়ী এখানে নি দীর্ঘইকার হয়ে গেল। এইবার কি হয়, তারপরে আমার কি আছে না, তারপরে আমার ন, ন হয়ে গেল, আমার অয় হয়ে গেল, আমার শুধুমাত্র ন বাকি আছে। তাহলে সেই নকে কি আমি এখানে লিখবো? আমরা লিখবো না। কেন লিখবো না? তার কারণ আমরা জানি আমাদের একটা প্রত্যয় অন বা অনট বলে আমাদের একটা প্রত্যয় আছে, ফলে আমি সেই প্রত্যয়টা এখানে ব্যবহার করব। ফলে আমার কি হয়ে গেল, আমার সেই প্রত্যয় যদি নি অন নয়ন, অর্থাৎ নি আমার প্রকৃতি, অন প্রত্যয়, ফলে এই গুণ থেকে আমি কি করলাম, আমি আমার ধাতুটাকে বার করে নিতে পারলাম। ফলে এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই অংশটা বুঝে গেলে পরে আর প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে সমস্যা থাকে না। আমরা একটু পরের অংশটাতে চলে যাই, একটু সময়টা বেশি চলে গেছে, অনেকে অনেকক্ষণ থাকতে পারে না। এইবার আমরা কোথায় ছিলাম, আমরা এইখানে ছিলাম। এখন আমরা এইখানে কি বললাম, আমাদের এই জায়গাতে দেখা গেল মোচন। আমি আগেই বলছি বামনদেব চক্রবর্তীর বই থেকে আমরা উদাহরণগুলো আলোচনা করছি, কিভাবে হচ্ছে সেই বিষয়টা আলোচনা করছি। ফলে আমার কি আছে, মোচন আছে। এখন কি বলেছি, ব্যঞ্জন বর্ণের চেঞ্জ নেই, ফলে ম লিখলাম। আমার কি আছে, ওকার আছে, স্বরবর্ণ। স্বরবর্ণ সবসময় মূল স্বরে যায়। ওকার কোথায় ছিল, এখানে ছিল, তাহলে ওকারের জায়গাতে আমার কি আছে, এই দিকে আসবো। আমরা সবসময় ডান দিক থেকে বাম দিকে আসবো। এদিকে এলে আমার কি আছে, আমার হ্রস্বও আছে বা দীর্ঘও আছে। কোথায় হ্রস্ব হবে, কোথাও দীর্ঘ হবে, বানানগত ধারণা থেকে করতে হবে। এই জায়গাতে হ্রস্ব হবে, তাহলে হ্রস্বও দিলাম। তারপর কি আছে, আমার ব্যঞ্জন বর্ণ চ আছে, তাহলে চ দিলাম। এইবারে আবার কি হচ্ছে, আবার একটা অন উচ্চারণ হচ্ছে, মোচন। এখন মোচন যদি হয় তাহলে অন বা একটা আমাদের প্রত্যয় আছে, তাহলে আমি ওখানে থেমে যাব। তাহলে এখানে যদি থেমে যাই তাহলে আমার এখানে যুক্ত হয়ে আমার তারপরে প্রত্যয়টা হবে। তো এখানে যদি থেমে যাই, কি বললাম, অকারান্ত ব্যঞ্জন বর্ণ থাকলে হসন্ত হয়, তাহলে মুছ হয়ে গেল। তাহলে মুছ হচ্ছে আমার ধাতু। প্রত্যয় আলোচনার জায়গাতে কোথাও এই বিষয়টা আলোচনা করা হয় না বইগুলোতে। সন্ধির ক্ষেত্রে অনেকটা কাজে লাগে, আলোচনা করাই হয় না। কি হয়, বামনদেব চক্রবর্তীর একেবারে প্রথমের দিকে বিষয়টা আলোচনা করা আছে।
সেই জায়গাতে যদি আলোচনা হতো, এই জায়গাটা যদি আমরা রপ্ত করতে পারি 80% ক্ষেত্রে প্রত্যয় সঠিক হতে বাধ্য। এরপরে খেয়াল করে দেখি তাহলে আমার কি হয়ে গেল, আমার এইখানে এটা হয়ে গেল কি না, এটা আমার হয়ে গেল এইভাবে। আচ্ছা, শোচনীয় একটা উদাহরণ যদি নিই, শোচনীয়। এখন এর যদি আমরা প্রত্যয় নির্ণয় করতে যাই তাহলে কি হবে, তাহলে আমার তালেব বস ছিল ব্যঞ্জন বর্ণ, আমার ওকার ছিল, তো ওকারের জন্য আমার এইখানে ও আছে, তার জন্য আমি প্রথমে চলে যাব মূলে, তাহলে হ্রস্বও দিলাম, একই রকম ভাবে চ দিলাম, তাহলে হয়ে গেল। এইবার খেয়াল করে দেখুন, চ দেওয়ার পরে উচ্চারণ করছি অনীয়। তো আমরা তো সবাই জানি যে অনীয় একটা প্রত্যয় আছে, শোচনীয়, করণীয়, পালনীয়, স্মরণীয়, বরণীয়, মরণীয়, তো এইগুলো অনীয় প্রত্যয় হয়। তাহলে এখানে কি হলো, আমি অনীয় প্রত্যয় দিলাম। অনীয় প্রত্যয় দেওয়ার পরে তাহলে আমার যে অংশটা শেষ হলো সেখানে আমার অকারান্ত ব্যঞ্জন বর্ণ, ফলে আমি তাকে হসন্ত দিয়ে দিলাম, তাহলে তখন আমার সূচ হয়ে গেল প্রকৃতি, অনীয় হয়ে গেল প্রত্যয়। কোথায় যে এত জটিলতা, এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারি না যে কেন এত জটিল হয়। এইবার আমরা কোথায় চলে আসি, আমাদের ওকারটা ক্লিয়ার করলাম, আমরা অবে চলে আসি। এখন অবে যদি চলে আসি তাহলে আমরা একটু আগেই বললাম কি, ভবন একটা উদাহরণ বলছিলাম, ভবন। এখন এইবারে খেয়াল করে দেখুন যে ভবনের আসলে আমার ধাতু কি হবে, তাহলে ভ হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ, লিখে ফেললাম। এইবার আমার কি আছে, ভ মানে কি, ভয় হসন্ত, কারণ আমার ব্যঞ্জন বর্ণ লেখার কথা বলছি বারবার। ভয় হসন্ত যখন লিখে ফেললাম তাহলে এখানে আমার ভয়ের শেষে অ আর তারপরে ব যোগ আছে, অব আর দন্তন্য। তাহলে এইবার কি হলো, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে অ তার সঙ্গে বয় হসন্ত যোগ অন। আমি এত বিশ্লেষণ করতে চাই না, বেশি বিশ্লেষণ করলে পরে মাথা গুলিয়ে যায়। তো এবার এই অব আছে কোথায় না, আমার অব আছে এখানে। অবের জন্য আমি কি দেব না, আমার অবের জন্য হ্রস্বও দেব কিংবা দীর্ঘও দেব। এখন এই জায়গাতে কি হয় না, এই জায়গাতে দীর্ঘও হয়। তো এখন আমি যদি ভয়ে হসন্তর সঙ্গে আমি যদি স্বরধ্বনি যোগ করি তাহলে কি হবে, হসন্তটা চলে যাবে, তাহলে ভূ হয়ে গেল। কারণ আমার এই অবের জন্য আমি এখানে থেকে দীর্ঘকে নিলাম, আমার পড়ে রইল কি, পড়ে রইল অন। এখন আমি তো জানি যে অন আমার প্রত্যয় আছে, ফলে আমি এখানে লিখে দেবো অন। অন আমার প্রত্যয়, ভূ হচ্ছে প্রকৃতি, ধাতু প্রকৃতি, প্রত্যয় হয়ে গেল, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যাচ্ছে যে শ্রবণ। শ্রবণ, এখন এই শ্রবণকে যদি আমরা লিখি তাহলে পরে কি হবে, শ্রবণকে তাহলে একই রকম ভাবে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জন থাকলে পরে যেমন থাকবে সেইভাবেই লিখে দেব। তাহলে আমার প্রথমে শ্র আছে, আমি প্রথমে শ্র লিখে দিলাম। শ্র মানে শ্রয়ে হসন্ত, ব্যঞ্জন বর্ণ লিখতে বলছি। এইবার আমার কি হলো, তাহলে এখানে আমার কি পড়ে রইল, অবন পড়ে রইল, এখানে আমার অবন পড়ে রইল। এই অবন পড়ে রওয়ার জন্য অবের জন্য আমি কি করব না, অবের জন্য আমি আবার প্রথমে চলে আসব হ্রস্ব বা দীর্ঘর ক্ষেত্রে, এখানে আমি হ্রস্বও দিলাম, অনের জন্য অন দিলাম, তাহলে শ্রু যোগ অন, শ্রবণ। যারা ধাতু একদম বুঝতে পারে না তারা যদি এই সিস্টেমে যায় তো 80% কিন্তু প্রত্যয় ভুল হবে না। এরপরে আমরা চলে আসি রিয়ের ক্ষেত্রে। আমাকে একটু স্পিডে বলতে হচ্ছে, একটু কম উদাহরণ দিতে হচ্ছে, কারণ দীর্ঘায়িত করতে চাইছি না। এরপরে আমরা চলে আসছি রিয়ের ক্ষেত্রে। এখন আমরা একটা উদাহরণ নিই, কর্তব্য। আমাদের অত্যন্ত পরিচিত উদাহরণ কর্তব্য। এখন কর্তব্য আমরা মুখস্থ করে দিই, তাই না? এখন আমরা কর্তব্য না নিয়ে স্মর্তব্য নিই, স্মর্তব্য নিই যদি একটু সমস্যা মনে হয় কারো কাছে। তো তাহলে পরে এই জায়গাতে যখন আসবো তখন আমি কি করবো, আমি প্রথমেই বলেছি যুক্ত ব্যঞ্জন থাকলে যুক্ত ব্যঞ্জন লিখে দেবো, তাহলে দন্তস্বয় ময়া লিখে দিলাম, ব্যঞ্জন বর্ণের চেঞ্জ হয় না ওই 5টা বাদ দিয়ে। তাহলে এরপর আমি কি উচ্চারণ করলাম, দন্তস্বয় ময়া হসন্ত যদি বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে রইল অর্তব্য। এখন এই অর্তব্য, এই অর্তব্য খেয়াল করে দেখুন, তাহলে আমি দুটো জায়গায় ভাঙছি, অর্তব্য দলে ভাঙবেন, দলে ভাঙলে পরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই আমি কোথায় পাই, আমি এখানে পাই। তাহলে যদি আমার এখানে থাকে তাহলে আমি মূল স্বরে কি আছে না, মূল স্বরে আমার রি আছে। আমি কি করব, আমি মূল স্বরে চলে যাব, তাহলে আমার এখানে রি দিয়ে দিলাম, হলো। এইবার আমার তব্য আছে, তাহলে এইবার আমি কি তব্যটা এর সঙ্গে লিখবো, আমি লিখবো না। এইটা 100% যারা বাংলা নিয়ে পড়াশোনা করে জানে তব্য একটা প্রত্যয় আছে, তাহলে সেই তব্য প্রত্যয়টাকে আমি এখানে লিখে দিলাম, তব্য হয়ে গেল। তাহলে শ্রী আমার ধাতু প্রকৃতি হয়ে গেল, তব্য আমার প্রত্যয় হয়ে গেল। আমরা যে কর্তব্যটাকে নিয়েছিলাম, আমরা কর্তব্য দেখা যায় যদি 100 জনকে জিজ্ঞেস করা হয় যে কর্তব্যের প্রকৃতি প্রত্যয় কি হবে, তো দেখা যাবে 110 জন হয়তো সঠিক উত্তর দেবে। মানে 100 জনকে জিজ্ঞেস করলাম, পাশে আরো 10 জন ছিল, তারা বলে দিল।
যে এটা এই হবে, মানে 100 জনকে জিজ্ঞেস করলে 110 জন সঠিক বলবে। তো হচ্ছে কি করে বলতে পারবে না। এখন আমার ক ছিল ব্যঞ্জন বর্ণ, আমি ক লিখলাম, আমার কি পড়ে রইলো, আমার এখানেও অর্তব্য পড়ে রইলো। এত ভাঙার দরকার নেই, আমি জাস্ট একটু আলোচনা করার জন্য বলছি। অর্তব্যকে যদি দলে ভাঙি তাহলে অর্তব্যকে দলে ভাঙলে একই রকম ভাবে অর এবং তব্য পড়ে রইবে। অর আমার এখানে আছে, তাহলে অরের জন্য আমি কি দিলাম, মূল স্বর রি দিলাম। আমি জানি তব্য প্রত্যয় হয়, তব্য প্রত্যয় দিলাম। ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। এইবার আমরা বলছিলাম যে আমাদের যে সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণে লি ছিল, লি, এখন লি থাকলে পরে এখানে অল হয়, এখানে আল হয়, আর এইখানে ল হতো সম্প্রসারণে, যে এই 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 জিনিসটা হতো। লি এর বাংলাতে এই মুহূর্তে প্রয়োগ নেই, আমরা সেই দিকটাতে যাচ্ছি না। আমরা চলে আসছি কোথায়, আমরা চলে আসছি এই অংশটাতে চলে আসছি, অর্থাৎ আমরা বৃদ্ধিতে আসছি। এখন বৃদ্ধিতে যদি আমরা আসি তাহলে পরে কি দেখা যায় না, আমার যে মূল স্বরগুলো ছিল সেই মূল স্বরগুলো ওই ও আর হয়, আর আ হয়। এখন আমরা একটা যদি উদাহরণ নিই, যেমন উদাহরণ নিলাম বৈদিক। এইখানে একটা জিনিস বুঝতে হবে, বৈদিক। তাহলে এইবার আমার কি হলো, এইবার দেখা যাচ্ছে যে আমার ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আমার কি আছে, আমার ঐকার আছে, তাহলে আমরা মূল স্বরে আসবো। কিন্তু সবসময় কিন্তু মূল স্বরে আসে না। এই বৃদ্ধিতে যখন আমরা থাকবো তখন আমরা কিন্তু কি বলি, যে বাম দিকে যাব। এই বাম দিকে যাওয়ার সময় দেখা যাবে যে আমার এইখানেও হয়ে যেতে পারে, আবার এইখানেও হয়ে যেতে পারে। এখন দেখা যাবে আমি যদি মূল স্বরে চলে যাই, প্রথমে আমরা মূল স্বরে চলে গেলাম এখানে। এইবার দেখা যাবে যে তারপরে কি আছে, তারপরে ব্যঞ্জন বর্ণ দ আছে। একটু শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে এটা ভুল ধারণা চলে যাবে অনেকের। হ্যাঁ, মাঝখানে কেউ লেফট হবেন না। তাহলে এইখানে আমার দ হয়ে গেল, দিলাম। এইবার কি আছে, তাহলে আমার কি হলো না, আমার একার হয়ে গেছে, হয়ে গেল, ব হয়ে গেল, দ হয়ে গেল। তাহলে আমার কি বাকি রইলো, আমার ইক বাকি রইলো। এখন ইক বলে একটা প্রত্যয় আছে, আমরা যাকে সংস্কৃত বা তৎসম প্রত্যয়ে স্নিক বলে পাই। তাহলে আমি তার শেষে কি করে দিলাম, তার শেষে আমি স্নিক লিখে দিলাম। খেয়াল করুন, জিনিসটাকে বুঝতে হবে আগে ভালো করে, না হলে সমস্যা হবে। তাহলে স্নিক প্রত্যয়, এই স্নিক প্রত্যয়টা কি না, এইখানে আমার বিদ যদি হয় তাহলে বিদ আমার হসন্ত হয়ে যাবে। অকারান্ত বলেছি, ব্যঞ্জনান্ত যদি অকারান্ত যদি হয় ব্যঞ্জন বর্ণ তাহলে হসন্ত হয়। তাহলে এখন যদি আমি এই জায়গাগুলোকে একটু ক্লিয়ার করে দিই তাহলে পরে আমাদের যেটা পড়ে রইলো সেটা কি রইলো না, তাহলে পরে বিদ কি না, বিদ হচ্ছে ধাতু, তাই না, বিদ ধাতু। কিন্তু খেয়াল করে দেখুন, এই যে স্নিক, এই স্নিক কিন্তু ধাতু প্রত্যয় নয়, কৃত প্রত্যয় নয়, এ হচ্ছে শব্দ প্রত্যয়, এ হচ্ছে শব্দ প্রত্যয়। ফলে শব্দ প্রত্যয় কখনো ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে না। ফলে তখন আমাকে বুঝতে হবে যে আসলে কোথাও আমি একটা ভুল করছি। সেই ভুলটা কি না, এইটা তো আমার ধাতু হবে না, তাহলে একে আমাকে শব্দ করতে হবে। শব্দ করতে গেলে কি হবে না, আমি এখান থেকে ডিরেক্ট চলে এসেছিলাম মূল স্বরে। আমি যদি ডিরেক্ট এখান থেকে মূল স্বরে না এসে আমি যদি আগের স্টপেজটাতে, স্টেশনটাতে দাঁড়াই, তাহলে সেখানে আমার একার ছিল। এখন খেয়াল করে দেখুন যে আমি ওইখানে না যে যদি আমি এখানে বয়ে ইকার না দিয়ে একার দিই, তাহলে বেদ যোগ যদি স্নিক করি তাহলে কি হয়ে গেল, তাহলে ঠিক হয়ে গেল বেদ। এখানে সরি হসন্ত দিয়ে ফেলেছি, বেদ একটা শব্দ, তার সঙ্গে ইক প্রত্যয় দিলাম, হয়ে গেল। কখনো বদ্ধমূল ধারণা করা চলবে না যে যে জায়গাটা আমরা আলোচনা করছি এই জায়গাটাতে এ কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে, সব সময় যে মূল স্বরের দিকেই যাবে তা কিন্তু নয়। এই এ কখনো এদিকে যেতে পারে, কখনো এদিকে যেতে পারে, এটা কিন্তু হতে পারে। যেমন সৈনিকের ক্ষেত্রেও আমরা দেখবো যে এইখানে এসে থেমে যাবে, তাই না। সৈনিক উদাহরণটা যদি নিই তাহলে দেখা যাবে সৈনিক। এখন এই সৈনিককে যখন আমরা ভাঙবো তখন ওই হিসেবে যদি আমরা ইকারে চলে আসি তাহলে ওই বিদের মতো হয়ে যাবে। খেয়াল করে দেখতে হবে যে সেনা হচ্ছে আমার শব্দ, তার সঙ্গে আমি কি করলাম, সৈনিক না করে ইক করলাম, বুঝতে একটু সুবিধা হবে। সেনা যোগ ইক সৈনিক। এখন খেয়াল করে দেখুন, আমার দন্তস্ব ছিল ব্যঞ্জন বর্ণ, তারপরে আমার কি ছিল না, আমার ঐকার ছিল। তাহলে ঐকার মানে আমি এইখানে ছিলাম, আমি তার আগের স্টপেজটাতে দাঁড়ালাম, সেখানে একার আছে, ফলে আমি একার দিলাম ঐকারের জন্য। এবং তারপরে আমার দন্তন্য ছিল, দন্তন্য দিলাম। এবং তারপরে কি এই আকারটার আগম ঘটলো। অনেক সময় বিভিন্ন জায়গাতে আগম ঘটে, একটা পরিভাষা আছে। যখন আমরা প্রত্যয় আলোচনা করি, আমরা পরিভাষাগুলো একটু পরে আলোচনা করবো, আমরা মূল স্টেজে আছি। ফলে এখানে একটা আকারের আগম ঘটলো এবং তার জন্য ইকের জন্য স্নিক প্রত্যয় বা ইক প্রত্যয়। তাহলে তখন আমার বৃদ্ধি এখানে এটা যেমন ছিল তেমন হয়ে গেল। এইবার
কি হলো, এইবার দেখা যাচ্ছে যে তাহলে আমরা যখন বৃদ্ধিতে ছিলাম একই রকম যদি আমরা আরেকটা উদাহরণ নিই একটু। হ্যাঁ, এবার এবার দেখা যাচ্ছে যে আমরা যদি পরেরটাতে যদি আমরা চলে আসি তাহলে পরে দেখা যাবে যদি আমরা হ্রস্বউতে চলে আসি, এই হ্রস্বউ মূল স্বর সেখান থেকে ঔকার হবে। এখন ঔকারের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল ভৌম, ভৌম কথাটা অর্থাৎ ভৌম জল, তো এর প্রত্যয় নির্ণয় করব কি করে? এখন ভ হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ, লিখে ফেললাম। আমার ঔকার আছে, এই ঔকার কোথায় আছে না ঔকার আমার এখানে আছে, তাহলে ঔকারের জন্য আমি কি করব না ঔকারের জন্য আমি এই দিকে আসবো। এখন এই দিকে এসে আমি এখানে থামবো না ওখানে থামবো। তো দেখা যাক আমরা মূল স্বরে যদি চলে আসি তাহলে পরে দেখা যাবে যে হ্রস্বউ বা দীর্ঘউ, তো এখন দীর্ঘউ দিলাম কারণ এটা ভূমির দিকে যাচ্ছে। এবং তারপরে কি আছে না তারপরে আমার কি আছে ম আছে ব্যঞ্জন বর্ণ, ম ব্যঞ্জন বর্ণ দিলাম। ঠিক আছে, এইবার ম ব্যঞ্জন বর্ণ দেওয়ার পরে আমার তো শব্দটা শেষ হয়ে গেল। আমি একটু আগেই বলছি শব্দ যদি আমার শেষ হয় তাহলে পরে তার শেষে যে প্রত্যয়টা হয় সেটা কি হয় না সেটা হয় অপ্রত্যয়। এখানে তৎসম প্রত্যয়ের ক্ষেত্রে স্ন প্রত্যয় হয়। এখন খেয়াল করে দেখুন এখানে ভূম হয়ে গেল। এখন ভূম বলে তো কিছু নেই, আমরা শব্দটা জানি যে ভূমি থেকে জাত থেকে ভৌম হয়, তাহলে ভূমি অর্থাৎ সেখানেও আগেরটাতে যেমন দেখলাম আগম হয়েছিল, এখানে একটা ই আগম হলো। এটা কিন্তু প্রচলিত যে নিয়ম সেই নিয়মের বাইরে যে হয়, ফলে শব্দটা আমার পরিচিত, ফলে আমাকে সেই বোধটা কাজে লাগিয়ে এই জিনিসটা করতে হবে। আমি যে 80%-এর পরে 20%-এর কথা বলছিলাম যেটা বুঝতে পারবো না, তার মধ্যে কিন্তু এইটা পড়বে, এই আগমের ব্যাপারটা। অর্থাৎ এখানে ভূম বলে কোনো শব্দ হয় না, আমার সাধারণ বোধ তাই বলে, কারণ আমি ভূম শব্দটার সঙ্গে পরিচিত নই। ভূমটা হয় কিন্তু ভূমটা আসলে ভূমি থেকেই আসে, ফলে সেই ভূমির জায়গায় আমি হ্রস্বই দিলাম। ফলে তখন আমার কি হয়ে গেল, তখন আমার সেখানে এর যে প্রকৃতি, শব্দ প্রকৃতি ভূমি যোগ অ থেকে ভৌম। এরপরে আমরা যদি আরেকটা উদাহরণ নিই তাহলে পরে জিনিসটা ক্লিয়ার হবে। আমাদের এরপরে কি আছে না এরপরে আমাদের আব আছে, ঔকারের জায়গায় আব আছে। এখন দেখা গেল ভার্গব, ভার্গব একটা শব্দ। এখন ভার্গব যদি প্রকৃতি প্রত্যয় থাকে অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের বারবার আমরা বলছি যে সব সময় তো আমাদের মনে থাকে না। এখন মনে না থাকলে পরে আমি কি করব, আমার ব্যঞ্জন বর্ণ হচ্ছে ভ, লিখে ফেললাম। আমি উচ্চারণ করছি কি আর গব, খেয়াল করে দেখুন আর গব। এইবারে খেয়াল করুন তাহলে আর গবকে যদি আপনি বিশ্লেষণ করেন দলে, তাহলে আর আছে, গ আছে, অব আছে। সিস্টেমেটিক যান, একটাও ভুল হবে না। তাহলে আর এর জায়গা আর আছে, তাহলে আর কোথায় আছে না আর আছে আমার এখানে। তাহলে আর এর জন্য কি হবে, আর এর জন্য আমি বাম দিকে আসবো, বাম দিকে এলে হয় অর হবে না হয় রি হবে। অর সাধারণত হয় না, এখানে যেমন আমরা থেমে গেলাম এর আগের উদাহরণগুলোতে এই জায়গাতে, এখানে কিন্তু থামবো না, রি এ চলে এলাম, রি এর জায়গাতে আমি রি দিয়ে দিলাম। এইবার কি আছে না এরপরে আমার গ আছে, গ এর কোনো চেঞ্জ হয় না। কোথাও কোথাও আমরা ব্যঞ্জন বর্ণের চেঞ্জের ক্ষেত্রে বলেছিলাম সেখানে গ বর্গীয় জয় হয়, এখানে কিন্তু হবে না, সব জায়গায় চেঞ্জ হয় না। তাহলে এখানে আমার কি হলো, এই জায়গাতে এসে আমি কি করব, এই জায়গাতে এসে আমি ভ্রি এর পরে গ লিখে দিলাম। এখন গ লেখার পরে আমার অব আছে, ঠিক আছে। তো অবের জন্য কি হয়, আমার তো অব এখানে ছিল, অবের জন্য কি হবে হ্রস্বউ কিংবা দীর্ঘউ হবে। তাহলে হ্রস্বউ, তাহলে কি হয়ে গেল ভৃগু। এইবার খেয়াল করুন, দেখুন মজার বিষয়টা খেয়াল করুন যে আমার যে শব্দটা ছিল ভার্গব সে কিন্তু শেষ হয়ে গেল ভৃগুতে এসেই, আর কিন্তু এর কোনো কিছু অবশিষ্ট নেই। যদি অবশিষ্ট না থাকে তাহলে তার সঙ্গে অপ্রত্যয়, সে কৃত প্রত্যয় হোক তদ্ধিত প্রত্যয় হোক, অ লিখে দিলে কাজ শেষ। যদি স্পেসিফিক প্রত্যয়টাকে আমরা উল্লেখ করতে চাই তাহলে পরে এখানে দেখা যায় যে আমাদের যে তৎসম প্রত্যয় আছে তদ্ধিত প্রত্যয়, সেখানে একটি মাত্র প্রত্যয়ই সাধারণত বেশি প্রয়োগ হয়, স্ন প্রত্যয় অ হিসেবে। ফলে আমার সেখানে স্ন হয়ে যাবে, অর্থাৎ ভৃগু যোগ স্ন থেকে হয়ে গেল ভার্গব। বিরাট কিছু জটিল নয়, মাথা থেকে জটিল 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 পারবো না আমি, আমার দ্বারা হবে না প্রত্যয়, ওটা ছেড়ে দেব, এই নেগেটিভ যে ভাবনাটা আছে সেই ভাবনাটাকে ঝেড়ে ফেলতে হবে। ব্যাকরণ বিশ্লেষণাত্মক, ব্যাকরণকে বিশ্লেষণ করুন, ব্যাকরণকে ভাঙুন, তবে ব্যাকরণের এই যে জায়গাগুলো এগুলো আপাত জটিল, এই জায়গাগুলো ক্লিয়ার হবে। তাহলে সব প্রত্যয় কি পারবো, আমি কি সব প্রত্যয় পারবো না।
এই এত বিশ্লেষণ জানা যখন সবাই আমরা জেনে যাব, তারপরেও পারবো না। তার কারণ এর মধ্যে এটা তো আসলে সংস্কৃত প্রত্যয়ের কথা বলছি। সংস্কৃত প্রত্যয়ের এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমরা বুঝি না। তার যে শব্দরূপ, তার যে ধাতুরূপ আমাদের ক্লিয়ার ধারণা নেই বলবো না, বিন্দু মাত্র ধারণা নেই। আমরা বই পড়ে পড়ে দীর্ঘদিন ধরে হয়তো চর্চা করে, আলোচনা করে, আমরা অনুশীলন করে কিছুটা একটা মিনিমাম পার্সেন্টেজ রপ্ত করেছি। ফলে সেই ধারণাগুলো, অভিজ্ঞতাগুলো শুধুমাত্র শেয়ার করছি। যদি শেখাচ্ছি বলি, এর থেকে বড় ভুল বোধহয় আর কিছু হয় না। সেটা দাম্ভিকতা হবে যে শেখাচ্ছি, প্রত্যয় শিখিয়ে দেবো, প্রত্যয় কোনো ব্যাপার না। আমি যদি এই কথাটা বলি, এটা দাম্ভিকতার নামান্তর হবে। জাস্ট শেয়ার করছি আমার যে অভিজ্ঞতা, আমার যে ধারণা আছে, সেই ধারণাটা। এইভাবে করুন, অনেকটা কিন্তু ক্লিয়ার হবে। আমরা আরো কয়েকটা উদাহরণ নিই। এবার ধরুন নিলাম যে মনে করুন একটা উদাহরণ নিই এই ক্ষেত্রে, মনে করুন নিলাম কৌশিক। কৌশিক, এখন এই কৌশিক শব্দটা, এটা আমার বেশ মজা লাগে। তো এখন এই কৌশিক শব্দের আপনি প্রত্যয় নির্ণয় করবেন। খেয়াল করে দেখুন, কৌশিক শব্দ সঙ্গে সঙ্গে কৌশিক শব্দের প্রত্যয় নির্ণয় করতে হবে। গুগল সার্চ করবো, ইউটিউব সার্চ করবো, বই খুঁজবো, কালঘাম ছুটে যাবে। কারণ এই শব্দটা পাওয়াই যায় না সাধারণত বইগুলোতে। এখন বইয়ে কি দরকার, আমি তো সিস্টেম জানি। তাহলে আমি কি করব, আমার প্রথম কাজ হচ্ছে যে আমি ব্যঞ্জন বর্ণগুলোকে লিখে ফেলবো। ক ছিল ব্যঞ্জন বর্ণ, তাহলে বস হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, লিখে ফেললাম। মানে আমরা একটু অন্যভাবে যাচ্ছি, ওই সিস্টেমটাতেই যাব। তাহলে আমার ক ব্যঞ্জন বর্ণের জন্য আমি ক ব্যঞ্জন বর্ণ লিখলাম। তারপরে আমার স্বরবর্ণ ছিল এখানে ঔকার, এখানে হ্রস্বইকার। তাহলে আমার ঔকার ছিল, ঔকার আমার কোথায় আছে না, ঔকার আমার বৃদ্ধিতে আছে, তাই না? ঔকার আমার এইখানে আছে। তো এখন এইখান থেকে আমি মূলে যদি যাই, তাহলে হ্রস্ব কিংবা দীর্ঘ, তাহলে আমি এখানে এর সঙ্গে হ্রস্বও দিলাম। তারপরে কি আছে না, তারপরে আমার তালেব বস আছে। তালেব বস চেঞ্জ হয় না, তাহলে লিখে দিলাম তালেব বস, লিখে দিলাম। এইবার কি আছে না, তারপরে আমার একটা ইক আছে, ইক। এখন খেয়াল করে দেখতে হবে যে তাহলে আমি যদি এবার কুশ যোগ ইক করি, এই ইক, তাহলে পরে কি হবে, তাহলে পরে কি হবে সেই বিষয়টাকে একটু খেয়াল করতে হবে। এইটা ওই জন্য আমি নিয়ে এলাম যে এই যে ইক লিখলাম, এখন কুশ যোগ ইক, কিন্তু এটা কি কৌশিক হলো? হলো, কিন্তু তবু এই যে মূল যে জায়গাটা, সেইখানটাতে কিন্তু এলো না। তখন সেইখানে আসলে কি হবে, এখানে তুমি হসন্ত দিতে পারবো না। ফলে এই জায়গাটাতে কি হলো, কুশিক, এই যে কুশ তার সঙ্গে ইক স্নিক প্রত্যয়, এইটা এরকম হয় না। কৌশিক শব্দটা আসলে অপত্যার্থে হয়। অপত্যার্থে কি হয়, অপত্যার্থে আসলে স্ন প্রত্যয় হয়। ইক প্রত্যয় কখনো অপত্য অর্থে হয় না। সেই যখন আমরা প্রত্যয় পড়বো এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো অনেকে বুঝতে পারছে, যাদের পড়া আছে, যারা পড়েনি তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কৌশিক কৌশিক যদি বলি, ভার্গব যদি বলি, বৈষ্ণব যদি বলি, বা যদি আরো কৌরব বলি, পাণ্ডব বলি, তো এইগুলো কি হয়, অপত্য অর্থে হয়। অপত্য অর্থে স্ন প্রত্যয় হয়, তাহলে আমার এখানে অপ্রত্যয় বা স্ন প্রত্যয়ই হবে। তাহলে কুশ স্ন করলে পরে কিন্তু হবে না কৌশিক শব্দটা। সেই জন্য আমাকে কি করতে হবে, ইক প্রত্যয় না করে আমাকে শেষ পর্যন্ত যেতে হবে। এখন শেষ পর্যন্ত যদি আমি যাই, তাহলে পরে কি হবে না, তাহলে পরে আমাকে এখানে ওই ইকটাকে লিখে দিতে হবে, কুশিক যোগ স্ন। আসলে স্ন মানে অ, এ মূল যে শব্দটা তার কোনো চেঞ্জ করতে পারে না, এ শুধুমাত্র হসন্তটাকে ঘুচাবে। অর্থাৎ এইখানে যদি হসন্ত থাকে তাহলে হবে। কিন্তু আমরা জানি যে আমাদের শব্দগুলো উচ্চারণ করে সেখানে সব জায়গায় আমরা ব্যঞ্জনান্ত হলেও হসন্ত দিই না। যেমন আমরা যে কোনো জল কথাটা বলি, এখন জল তো আমার এটা তো হসন্ত, আমি কি লয়ের শেষে হসন্ত দিই? আমরা দিই না, বাংলাতে আমরা এইভাবে দিই না। ফলে এখানে হসন্ত দেওয়ার দরকার হয় না। ফলে কুশিক যোগ স্ন থেকে কৌশিক হবে। এখন যদি কৌরব শব্দটাকে নিই, কৌরব, কৌরব শব্দটাকে নিলাম কৌরব। এখন এটা কি হবে, তাহলে এখন আমার ক ছিল ব্যঞ্জন বর্ণ, তারপরে আমার ঔকার আছে, তো ঔকার আমার এখানে আছে। ঔকার থেকে আমি এদিকে যদি চলে আসি, তাহলে আমার কি হবে, মূল স্বর হ্রস্ব উ, তারপরে আমার ব্যঞ্জন বর্ণ আছে র, ফলে সেই ব্যঞ্জন বর্ণ র আমি লিখে দিলাম। তারপরে আমার খেয়াল করে দেখুন উচ্চারণ করছি অব। এই অব
আব, অয়, আয় কোথায় উচ্চারণ হচ্ছে এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে অব উচ্চারণ করছি, তার মানে অব আমার এখানে আছে, তাহলে অব থেকে আমি মূল স্বরে যদি তাহলে এখানে চলে আসবো, তাহলে এখানে চলে আসলে পরে হ্রস্ব। এবার দেখে খেয়াল করে দেখুন শব্দটা শেষ হয়ে গেল। অবের জন্য যখনই হ্রস্ব দিয়ে দিলাম তখনই কিন্তু শেষ হয়ে গেল শব্দটা। যদি শেষ হয়ে যায় তাহলে অপ্রত্যয়। তাহলে কুরু যোগ অ, আসলে এটা স্ন প্রত্যয় হয়। কুরুর অপত্য, কুরুর সন্তান কৌরব, ফলে অপত্য অর্থে আগে কুশিকে যেরকম হলো এখানেও সেই রকম। একই রকম ভাবে যদি আমরা বলি পাণ্ডব, খেয়াল করে দেখুন পাণ্ডব, তাহলে এইবার দেখুন প হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার আমরা কি উচ্চারণ করছি, আ আছে। এখন আমার আ যদি এখানে থাকুক বা এখানে থাকুক আমাকে সেটা দেখে নিতে হবে। তাহলে আমার যদি এই আ হয় তাহলে আমার মূল স্বরে আ হবে, আমার যদি এই আ হয় তাহলে মূল স্বরে আমার অ হবে। আমরা প্রথমে অটাকে নিই, তাহলে অ নিলাম, তাহলে আমি কিছু দিলাম না। তারপরে কি আছে, মূর্ধন্যয় ড আছে, ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন থাকলে পরে লিখে দেবো। তাহলে কি হলো পণ্ড। তারপরে আমি কি আছে, অব উচ্চারণ করেছি। অব যদি উচ্চারণ হয়, অবের জন্য আমরা কি বলেছি, মূল স্বরে যদি আসি তাহলে হ্রস্ব, তাহলে হ্রস্বও দিলাম। খেয়াল করে দেখুন শব্দটা আপনার শেষ। তাহলে শব্দ শেষ হলে পরে আপনি কি দেবেন, আপনি দেবেন অপ্রত্যয়। তৎসম প্রত্যয় লিখলে পরে স্ন প্রত্যয়, অপত্য অর্থে হয়। তাহলে পণ্ডু যোগ অ বা স্ন। কোথাও একটা খটকা লাগছে না, কোথাও একটা মনে হচ্ছে না যে কিছু একটা ভুল করছি? কারণ পণ্ডু শব্দটা পরিচিত নয়, পণ্ডু তো ধাতু নয়, পণ্ডু শব্দ। কারণ আমার স্ন প্রত্যয়, এই স্ন প্রত্যয় আমার তদ্ধিত প্রত্যয়, শব্দ প্রত্যয়, ফলে এ শব্দের সঙ্গে যুক্ত হবে। এখন পণ্ডু শব্দ আমাদের পরিচিত নয়, তাহলে পণ্ডু শব্দ না হয়ে আমরা কি পড়ে, আমরা পাণ্ডু পড়েছি, তাহলে সেটা পাণ্ডু হবে। খেয়াল করে দেখুন এইখানের আ, এই আ আসলে এখানে গেল না, এই আ আসলে মূলে আ গেল, অর্থাৎ এখানে আ ছিল, এখানেও এসে আ থেকে গেল। আটাই বৃদ্ধিতে আ হলো, কারণ আমরা জানি এই আকারের সঙ্গে আকার যোগ করলেও আকারই থাকে, তাহলে সেটা যোগ করে দিলাম, ফলে আমার এখানে কিন্তু এরকম থেকে গেল। তো কাজেই এইখানে প্রথাগত বদ্ধমূল ধারণা তৈরি করলে চলবে না যে এই আ মানে সবসময় অয়ে যাবে, এই ওই মানে সবসময় এখানে যাবে। কখনো কখনো ওর আগের স্টেশনটাতে, আগের স্টপেজটাতে থামতেই পারে, ফলে এটা আগে রপ্ত করতে হবে। আগে গুণবৃদ্ধি সম্প্রসারণ এটা মাথার মধ্যে থাকবে। প্রায় 98% সকলেই এই জিনিসটা অন্তত মনে রাখতে পেরেছে যে আমার কোথায় কোথায় কি হবে। শুধু সমস্যা আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন প্রকৃতিটা নির্ণয় করি, ব্যুৎপত্তি নির্ণয় করার সময় আমরা এটাকে অ্যাপ্লাই করি না বুঝে। কর্তব্য ক্রিযোগতব্য পালনীয়, তখন এবার কি হবে, পা যোগনীয় হবে না পাল যোগনীয় হবে, এইটা তো সমস্যাটা দাঁড়ায়। যখন বলবো করণীয়, খেয়াল করুন করণীয়, এখন করণীয়, এখন বিষয়টা দাঁড়ালো তাহলে আমার কর যোগনীয় হবে না ক্রি যোগ অনীয় হবে? দুটোই অপশন দিলাম, এ অপশন বি অপশন, দুটো দিলেই পরেই কনফিউশন শুরু হলো, বিভ্রান্তি তৈরি হলো, বহুজনের হয় দেখেছি। এখন আমার তাহলে কি করব, করটা হচ্ছে আমার ধাতু, আবার ক্রিটাও ধাতু, করটা হচ্ছে আমার তদ্ভব ধাতু, তাই না, বাংলা ধাতু, ক্রি থেকে কি, ক্রি থেকে কর হয়েছে, এখন তাহলে আমার ক্রি হবে। এখন এই ধারণাটা তো আমার নাও আসতে পারে, আমি জানি কর ধাতু কোনটা, তৎসম ধাতু কোনটা, তদ্ভব ধাতু কোনটা, অর্ধ তৎসম ধাতু কোনটা, বিদেশি ধাতু, সবসময় কি আর মনে থাকে না? সবকিছু মনে রাখা সম্ভব? কারোর পক্ষে তো সম্ভব নয়। তাহলে আমি যদি সিস্টেমে যাই, সিস্টেম আমার কি বলে, আমাকে বাঁচানোর জন্য সিস্টেম আছে, তো সিস্টেমের ব্যতিক্রম থাকে অবশ্যই, কিন্তু আমি যদি সিস্টেমে যাই তাহলে পরে আমার ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তারপরে আমি কি উচ্চারণ করছি খেয়াল করুন, ক ব্যঞ্জন বর্ণ হসন্ত দিলে আমি উচ্চারণ করলাম অরণীয়, অরণীয়, তাহলে অরণীয়, তাহলে অর অনীয়, অর্থাৎ অর অনীয়, বেশি ভাঙলে গুঁড়ো হয়ে যাবে, বাতাসে উড়ে চলে যাবে, বেশি ভাঙা দরকার নয়। তাহলে এই যে অর দিলাম, অর আমার এখানে আছে তাই না, তাহলে অর আমার মূলে চলে যাবে, অর মূলে চলে গেলে পরে তখন আমি ক্রি দিলাম, তাহলে আমার কত দূর পর্যন্ত হলো শব্দটার আমার এত দূর পর্যন্ত অংশ হয়ে গেল, তার মানে আমার বাকি রইল অনীয়। তো এবার তো আর কোনো চিন্তা নেই, অনীয় তো আমার একটা প্রত্যয় আছে, কৃত প্রত্যয়ে অনীয় লিখে দিলাম, ফলে আমার এই যে বি অপশনটা ছিল, এই বি অপশনটা সঠিক। কোথায় জটিল প্রত্যয়, কোথাও তো জটিল নেই, তাই না? একটা বড় একটা ভয়ঙ্কর একটা শব্দ নেই, ভয়ঙ্কর শব্দ,
শব্দটাও ভয়ঙ্কর, আবার সব দিক থেকে ভয়ঙ্কর। এখন এর প্রত্যয় নির্ণয় করতে হবে। এখন এর প্রত্যয় নির্ণয় করব কি করে? এর প্রত্যয় নির্ণয় করতে গেলে আমরা সন্ধি জানি, তাই না? সন্ধি জানলে পরে আমরা সেখানে কি জানি, সন্ধি থাকলে পরে যদি বর্গের পঞ্চম বর্ণগুলো থাকে তো বেশিরভাগ জায়গাতেই হয় অনুস্বার না হয় ম হয়ে যায়, তাই না? তো এখন যদি আমি এই শব্দটাকে সেই হিসেবে ভাঙি তাহলে ভয় অম যোগ কর, শব্দটা যতটা জটিল না এর এর বুৎপত্তিটা ততটা সহজ হয়। হ্যাঁ, তো এখন এবার খেয়াল করে দেখুন যে তাহলে পরে যদি ভয়টা হচ্ছে আমার শব্দ, আমি এটা জানি, তো এইবার প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা আসলে একটা জায়গাতে আমরা শুধুমাত্র ধাতুতে আছি, এই জায়গাতে আমরা একটা অন্য জায়গায় আসছি। তো তাহলে পরে এবার ভয়ম যদি শব্দ হয় তাহলে ভয়ম হলো, এবার কর আছে তাহলে ভয়ম, আর করের জন্য কি হবে না, ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অরের জন্য রি, তাহলে ভয়ম ক্রি, তাহলে ভয়ম যোগ ক্রি। কেন ভয়ম হলো আমি যখন প্রত্যয়গুলো পড়াবো তখন বলবো, এখন আসছি না। ক্রি, তারপরে কি আছে দেখুন, করও শেষ হয়ে গেল, ভয়মও শেষ হয়ে গেল, তাহলে আমার প্রত্যয় হচ্ছে অ, তাহলে ভয়ম ক্রি অ, ভয়ঙ্কর হয়ে গেল, কোনো জটিলতা নেই। এইবার মনে করুন যে এবার কি হচ্ছে, আমরা তো শুধুমাত্র প্রত্যয়ে ছিলাম, প্রত্যয় জানতে গেলে শুধু গুণবৃদ্ধি সম্প্রসারণ জানলে হবে না, এর সঙ্গে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উপসর্গ। যেগুলো এই উপসর্গ সম্পর্কে সঠিক তথ্য থাকতে হবে, সঠিক তথ্য জানতে হবে, ওকে ভাঙতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং ওকে পৃথক করতে হবে। যেমন বললাম প্রবেশ, খেয়াল করুন প্রবেশ, উপসর্গকে সবসময় আলাদা করে দিতে হয়। উপসর্গকে যদি আমি আলাদা করি তাহলে প্র আমি জানি আমার উপসর্গ, কারণ প্র দিয়েই তৎসম উপসর্গ শুরু হয়, তাহলে প্র আলাদা করলাম, কি পড়ে রইল না বেশ পড়ে রইল, বেশ। তাহলে বেশের এইবার উপসর্গেতে ব্যঞ্জন বর্ণ আছে না স্বরবর্ণ আছে কিছু দেখার দরকার নেই, সেখানে আমার উপসর্গও সে পৃথক হয়ে যাবে। উপসর্গের পরে একটা হাইফেন দিতে হয়, মানে মজা করে অনেক সময় পরে আসছি, তাহলে এখানে আমার প্র দিয়ে দিলাম, এবার আমার বেশ পড়ে রইলো, বেশের ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ লিখে ফেললাম, আমার তার সাথে একার আছে, একার আমার এইখানে ছিল, একার আমার যদি এখানে থাকে তাহলে আমি মূল স্বরে যদি যাই তাহলে হস্যই কিংবা দীর্ঘই, হস্যই দিলাম, পরের ব্যঞ্জন বর্ণ তালে বসো ব্যঞ্জন বর্ণ দিয়ে দিলাম, ব্যঞ্জন বর্ণ যদি আমার প্রবেশ শব্দটাই শেষ হয়ে গেল, আর যোগ করার মতো কিছু নেই, এখন আমি কি করব, এখন আমি বলে দিয়েছি কি না কিছু নেই মানে অ দিয়ে দেব, আমার দেখার দরকার নেই অয়ের কোনটা যাবে, আমি এখন অ দিলাম। আমার মূল বিষয় হচ্ছে আমি প্রকৃতি নির্ণয় করব। আমি বলেছি ব্যঞ্জনান্ত অকারান্ত ব্যঞ্জন বর্ণ থাকলে হসন্ত হয়, তাহলে আমার এর যে প্রকৃতি প্রত্যয়, এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় হয়ে গেল এইটা। মজা করার জন্য বাচ্চা ছেলেদের বলা হয় প্র মাইনাস 20 প্লাস অ, আসলে প্র পূর্বক 20 যোগ অ, এই 20 হচ্ছে আমার ধাতু। খেয়াল করে দেখুন, আবার যদি আমরা এই ধরনের একটা শব্দ নিই, মনে করুন বললাম বিনোদ, এখন এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব। এখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে বি কি, বি ও ধিসু, বি ও ধিসু, তাহলে বি হচ্ছে আমার উপসর্গ, বি কে আলাদা করলাম, আমার কি পড়ে রইলো, আমার পড়ে রইলো নোদ। এখন নোদের দন্তন্য হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ওকার এই ওটা হচ্ছে আমার কি না, ও আমার এখানে আছে, আমি মূল স্বরে যদি যাই, মূল স্বরে আমার হস্যও আছে, আমি এখানে হস্যও দিয়ে দিলাম, তাই না? তারপরে আমার কি আছে, তাহলে আমার খেয়াল করে দেখুন দন্তন্য হয়ে গেল, যোগ ওটাও হয়ে গেল, আমার পড়ে রইল দ। এখন দয়ের কোনো চেঞ্জ হয় না, তাই না? তাহলে দ লিখে দিলাম। এবার দেখুন তাহলে আপনি কি লিখলেন, আপনি লিখলেন বি, আপনি লিখলেন নো, আপনি লিখলেন দ, কাজ শেষ, শব্দে কিচ্ছু নেই। তাহলে এরপরে আমাকে প্রত্যয় দিতে হবে। এখন প্রত্যয় কি হবে, যখন যোগ করার মতো কিছু নেই তখন আমি কি দেব, অ দেব। তাহলে বিনোদ বি পূর্বক নুদ যোগ অ, ব্যঞ্জনান্ত যদি হয় এবং সেই ব্যঞ্জনের সঙ্গে যদি অ থাকে তাহলে হসন্ত, তখন নুদ হয়ে গেল কি, নুদ হয়ে গেল ধাতু, বি পূর্বক নুদ যোগ অ। কিন্তু যখন বলছি কর্তব্য, খেয়াল করে দেখুন কর্তব্য, তখন কি বললাম না মুখস্থ আছে আমাদের, তাহলে ক্রি, কয়ের জন্য ক, অরের জন্য রি, তার সঙ্গে তব্য। এখন এই তব্যটা কেন বললাম না, আমি জানি তব্য একটা প্রত্যয় আছে, আমি ওকে ভাঙবো না, কিন্তু আমি এইখানে যখন দেখবো তাহলে আমার বি দেওয়ার পরে নোদ বলে কোনো প্রত্যয় নেই, তার জন্য নকে করলাম, দ বলেও কোনো প্রত্যয় নেই, তার জন্য দকে দিলাম। যদি পরিচিত, আমার পরিচিত বলাটা ভুল, আমার অপরিচিত হতেই পারে, যদি ভাষায় ব্যবহৃত কোনো প্রত্যয় থাকে তাহলে সেই প্রত্যয় অংশটাকে বাদ দিয়ে বাকি অংশটা আমাদের কি করতে হবে, প্রত্যয় নির্ণয় করতে হবে। আমরা একটু ব্যাক প্রসেসে যাই, আমরা একটা উদাহরণ নিই। এখন একটা উদাহরণ যদি নিই তাহলে এক মিনিট, একটা উদাহরণ মাথায় আসছে না, একটু বইটা দেখি।
হ্যাঁ, একটা একটা আমরা উদাহরণ নিই, দৈনিক। এখন দৈনিক নিলাম, আমরা ব্যাক প্রসেসে যাই, ঠিক আছে। এখন দেখুন, খেয়াল করে দেখুন, ইক বলে একটা প্রত্যয় আছে, তাই না। আমরা একটা উদাহরণ নিই, মনে করুন দাতব্য। হ্যাঁ, তো এখন দাতব্য, তাহলে দ্রব্য বলে একটা প্রত্যয় আছে। এই অংশটাকে বাদ দিয়ে আমরা যদি প্রত্যয়টা নির্ণয় করি, তাহলে সেই অংশে যে জায়গাটা, যে বিষয়টা থাকবে, সেই বিষয়টাকে আমাদের আলাদা করলেও হয়ে যায়। ফলে ওই জায়গাটাকে আলাদা করতে গেলে কি হয়, একটু সমস্যা হয় যে আমরা আসলে মূল জায়গাটাকে ছেড়ে যাচ্ছি না। তো যেমন একটু জটিল একটা শব্দ নিই, খেয়াল করুন, হৈমন্তিক। এখন হৈমন্তিক একটা শব্দ নিলাম। এখন শব্দটা সহজ, কারণ সবাই জানে যে হেমন্ত জাত হৈমন্তিক, ফলে হেমন্ত লিখে দেয়। কিন্তু প্রসেসে যখন আসবো, তখন আমার হৈমন্তিক মানে ইক বলে একটা প্রত্যয় আছে, তাহলে ইকটাকে যদি আমি বাদ দিই, তাহলে আমার পড়ে রইল হেমন্ত। এখন হেমন্ত, একে যদি আমি কি করি, এইটা আমার মূল শব্দ চলে এলো। এখন এইবার খেয়াল করে, হেমন্ত এলো আসলে কোথাও প্রসেস হওয়া ছিল এখানে, আর এই ঐকারের জন্য ঐকার ছিল আমার এইখানে, সেখানে এখানে থামলো। তারপরে ম হচ্ছে ব্যঞ্জন বর্ণ, চেঞ্জ নেই। দন্তন্বয় ত, খেয়াল করে দেখুন, দন্তন্বয় ত ব্যঞ্জন লিখে দিলাম। তারপরে ইক যেহেতু ছিল, ইকটা হচ্ছে আসলে প্রত্যয়। এবার মনে করুন যে আসলে এই মুহূর্তে অন্য কোনো উদাহরণ আর আসছে না, একটু জটিল টাইপের। হ্যাঁ, একটা শব্দে আসি, পাশবিক। খেয়াল করুন, পাশবিক একটা শব্দ, পাশবিক। এখন আমরা যখন দীর্ঘদিন ধরে প্রত্যয় আলোচনা করি, প্রত্যয়গুলো সম্পর্কে আমরা জেনে যাই, ফলে আমরা ইকের জন্য আগেই হয়তো প্রত্যয়টা দিয়ে দিলাম। ইকের জন্য প্রত্যয়টা আমরা আগেই দিয়ে দিলাম, ইক প্রত্যয় বা স্নিক প্রত্যয়। তাহলে আমি যদি এর থেকে বাদ দিই ইককে, তাহলে আমার পড়ে রইল পাশব। এখন এর আমাকে প্রত্যয় নির্ণয় করতে হবে। এখন এর নির্ণয় করলে পরে কি হবে, পাশবের প লিখলাম, তারপরে কি আছে, সব, আসব পড়ে আছে, তাই না, পাশব। তাহলে এইবার আমার আটা আছে, এই কোথায় আছে না, এই আমার এখানে আছে, কোন দিকে যাবে, এই দিকে আমরা ফার্স্ট প্রথমে নেব, তাহলে অকারান্ত নিলাম। তারপরে তালেব বস আছে, তালেব বসকে লিখলাম। তারপরে আমার কি আছে, সব। এইভাবে যদি আমরা ভাঙি, তাহলে আমরা লেখা হয়ে গেল, তালেব বস লেখা, অব বাকি আছে। তাহলে অবের জন্য আমি কি নেব, আমি হ্রস্বও নেব, তাহলে অসু। তাহলে কি হলো, পশু যোগ ইক থেকে পাশবিক। মানে পাশব যোগ ইক পাশবিক নয়, কিন্তু আমরা এই জায়গাটাতে অনেক সময় আমাদের প্রত্যয়ে নির্ণয় করতে যে ভুল হয়ে যায়, যে তাহলে পাশব যৌগিক, এটা আমার অপশন থাকবে, কিন্তু না, পাশব যৌগিক নয়, পশু যৌগিক পাশবিক। কর্যগণীয় নয়, ক্রিযোগণীয়। এইটাকে খেয়াল করে প্রত্যয় কিন্তু নির্ণয় করতে হবে। যেমন মনে করুন, এখন দেখা যায় যে একটা শব্দ যদি আমরা নিই, যে ধরুন দিবাকর। এখন দিবাকর, এই যে জায়গাটা যখন আমরা এই ধরনের আমরা যখন প্রত্যয় নির্ণয় করব, প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে যেমন একটু আগে বলেছিলাম যে প্রত্যয় সম্পর্কে, উপসর্গ সম্পর্কে ধারণা থাকতে হবে, একই রকম ভাবে উপপদ হিসেবেও মনে রাখতে হবে। এখন এই যে দিবা শব্দ, খেয়াল করে দেখুন যে এই দিবা বলে একটা শব্দই আছে, একে একটু আলাদা করতে হবে। এটা বেশিরভাগ আলোচনা করতে করতে এটা হয়ে যায়, আমরা যদি সিস্টেমে যাই তাহলে পরেও হয়ে যায়। এখন দ যদি আমি লিখি, খেয়াল করুন, দ লিখলাম ব্যঞ্জন বর্ণ। এখন আমার ইকার আছে, এখন ইকার তো আমার মূলেই আছে, তাই না, তাহলে আমি ইকার লিখে দিলাম। মূল যদি থাকে মূলটাই লিখে দেবো। খুব কম সময় আমার এইদিকে যায়, খুব কম সময়, ব্যতিক্রম। ফলে আমি হ্রস্বই লিখে দিলাম, তারপরে আমার ব্যঞ্জন বর্ণ ব আছে, লিখে দিলাম। এইবার আমার আকার আছে। এখন এই যে আকার ছিল, সেই আকার এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। এইখানে যদি চলে আসে, তাহলে এখানে দিবা হয়ে গেল। দিবাটা হচ্ছে আসলে কি না, দিবাটা হচ্ছে একটা পদ, কর্মবাচক পদ। ফলে কর্মবাচক পদটা যদি আলাদা করলাম, তারপরে আমার পড়ে রইল করের জন্য ক ব্যঞ্জন বর্ণ, তারপরে অর হচ্ছে, তাহলে অরের জন্য রি, ফলে এখানে আমি ক্রি দিলাম। তাহলে দিবা লেখা হয়ে গেল, কর লেখাও হয়ে গেল, তাহলে কিছু বাকি নেই, মানে তাহলে দিবা ক্রি দিবা কর।
এইভাবে প্রত্যয়গুলো নির্ণয় করতে হবে। আমরা আজকে হয়তো অনেকটা সময় হয়ে গেল, আর এই জায়গাটা বিস্তারিত করতে চাইছি না। ফলে যদি গুণ বৃদ্ধি সম্প্রসারণ এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে কারো, তাহলে কিন্তু এইভাবে আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে করে আমরা ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতি এটা কিন্তু নির্ণয় করতে পারবো। পরের যে ক্লাস হবে, পরের ক্লাসে আমরা যে বিভিন্ন এর পরিভাষাগুলো আছে এবং বিভিন্ন যে প্রত্যয়, পার্টিকুলার প্রত্যয় ধরে ধরে আমরা আলোচনা করব। তার আগে আমরা প্রথম 15-20 মিনিট আর একবার গুণ বৃদ্ধি সম্প্রসারণ যে অংশটা আছে এই অংশটা একবার রিভাইজ দিয়ে নেব, এবং তারপরে আমরা প্রত্যয়ের যে মূল আলোচনা আছে সেই মূল আলোচনাতে যাব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যয়গুলো তার বৈশিষ্ট্যগুলো কি, প্রত্যয়গুলোর কোথায় কি ধরনের প্রয়োগ বৈচিত্র্য আছে সেই বিষয়টা খেয়াল রাখলে বা মুখস্থ রাখলে হবে, কিন্তু ধাতু মুখস্থ রাখা মুশকিল, শব্দ মুখস্থ রাখা মুশকিল। ফলে এই গুণ বৃদ্ধি সম্প্রসারণের সাহায্য নিয়ে আমাদের কিন্তু যদি আমরা নির্ণয় করতে পারি, ভুল হওয়ার সম্ভাবনা কম, ছেড়ে আসার সম্ভাবনা কম, এবং সব থেকে বড় ব্যাপার যেটা মনের মধ্যে যে ভয়টা, সেই ভয়টাও কিন্তু ধীরে 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 করে কমতে থাকবে। এর জন্য কি করতে হবে, এর জন্য যে বইগুলো আছে সেই বইয়ের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলোকে কিন্তু অনুশীলন করতে হবে, ভাঙতে হবে। প্রতিটা বইয়ে প্রচুর পরিমাণে উদাহরণ থাকে, কিছু উদাহরণ বিশ্লেষণ করে দেওয়াই থাকে, কিছু উদাহরণ করে দেওয়া থাকে না। যে উদাহরণগুলো বিশ্লেষণ করে দেওয়া থাকে না সেইগুলো নিজে করতে হবে। নিজে করতে যাওয়ার পর দেখা যাবে কিছু কিছু জায়গায় অবশ্যই আমরা আটকাবো। আমি একটু আগেই বলেছি সব আমরা জানি না, সব আমরা পারি না। তখন কি করতে হবে, ডিকশনারির হেল্প নিতে হবে। এবং এই ক্ষেত্রে যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায় বা জ্ঞানেন্দ্র মোহনের যে দুই বইগুলো থাকে যথেষ্ট ভালো, মানে অত্যন্ত উন্নত মানের অভিধান, সেইগুলো এর তুলনা হয় না। সেখানে সমস্ত ডিটেলসে ভেঙে দেখানো আছে, সেই জায়গায় হেল্প নিলে পরে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।